আন্দাজে এরকম করো কেন? হয়েছে, কাটিও না। যাও যাও যাও, প্লিজ গো। মূর্খ হইলে যা হয়, তোমাদের মতো মূর্খ কি আর কই। এই যাও, চেহারা দেখলে মেজাজ গরম হয়ে যাও। এই যে ক্লাসের দেখো যে ফ্লোটাই, স্টার্টিংটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ওই যে দেখি কি হইল না। আচ্ছা বলি, যেখানে ক্লাস নিচ্ছি, যে স্টার্ট করবে ভিডিও স্টার্ট করে, মানে স্টার্ট না করে হচ্ছে ফোনের শব্দ, রিংটোনের কমন সেন্সের অভাব আছে আর কি। যাই হোক, যেটা হয় আর কি। আচ্ছা, মেডিকেলের তোমাদের যে পরীক্ষার যে নতুন একটা সিস্টেম নিয়ে আলোচনা হচ্ছে, সেটা নিয়ে একটু বলি আসলে। না প্রবলেম না, মানে ওই যে আছে না যে একটা নামাজে দাঁড়াইছে, ওই সময় যে খোসর মোসর কিছু হয়, তা এরকম আর কি। পড়াবো ওই সময় হচ্ছে বারবার ফোন ডিস্টার্ব হলে যা হয় আর কি, মেজাজটা গরম হয়ে যায়। আচ্ছা, তোমাদের কমেন্টস দেখতেছি আর কি। হ্যাঁ, ভালো মন্দ মিলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, খেপলাম মানে হচ্ছে যে ক্লাস শুরু করব, বিসমিল্লাহ করব, শুরুতেই হচ্ছে এরকম। আচ্ছা যাই হোক, আমরা মূল আলোচনার মধ্যে চলে আসি। দেখো যে মেডিকেলের পরীক্ষা বাংলাদেশে যে স্টাইলে হয়, এই স্টাইলটা নিয়ে আমরা আগে থেকে বলছি যে এই স্টাইলটা খুব একটা পারফেক্ট সিস্টেম না। এটা কেন পারফেক্ট না সেটা একটু বুঝতে হবে। যে মেডিকেলের মতো এত কম্পিটিটিভ পরীক্ষা মাত্র 100 নাম্বার দিয়ে জাজ করাটা ঠিক না। এটা আমি সবসময় বলি, মিনিমাম 200, ম্যাক্সিমাম 300 নাম্বার হলে খুব ভালো হইতো। বাংলাদেশের প্রেক্ষাপটে এত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা শুধু 100 নাম্বার দেওয়া, শুধু 100 নাম্বারের উপর ভিত্তি করে এটা জাজ করাটা এটা ঠিক না। আর মেট্রিক ইন্টারের যে স্কোরটা, এটা আমরা সবসময় বলছি যে স্কোরের মধ্যে পয়েন্টটা যত কম রাখা যায়। এটা আগে 200 ছিল, যেটা একেবারে অযৌক্তিক, এবার 100 করেছে, এটা মোটামুটি যৌক্তিক, কিন্তু আরো ভালো হইতো যদি এটাকে কমিয়ে হচ্ছে 20, 30, 25 এইরকম নাম্বারের মধ্যে আনতো। তাহলে হচ্ছে আজকে আমরা ক্যামেরাটা হচ্ছে, আমি আজকে ক্লাস নিচ্ছি অন্য আমাদের গ্রামের বাসায় আসছি, ওইখান থেকে ক্লাস নিচ্ছি, হ্যাঁ, এই কারণে, অন্য আর কিছু না। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে তাহলে প্রশ্ন হলো যে পরীক্ষার সিস্টেমটা কেমন হবে। আব্দুল্লাহ আল মামুন, ঢাকা ইউনিভার্সিটি, তোমাদের দেখো প্রাইভেট গ্রুপে আমি গিয়েছি, আমি বলছি তোমাদের যে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন নিয়ে গ্রুপে দেখো যে ভিডিওতে সুন্দর করে সব বলছি। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে নতুন সিস্টেমটা কি কি আসতে পারে, সেটাতে আমি সরাসরি আলোচনায় যাই। এখানে কমেন্টস দেখলে পড়ার ফ্লোটা হয়ে যাচ্ছে। তাহলে সম্ভাব্য পরিবর্তন কি কি আসবে সেটা একটু বলে দিই। প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, প্রথম সেটা হচ্ছে যে নো ভাইবা। তার মানে আজ থেকে 30-40 বছর আগে মেডিকেল অ্যাডমিশন যখন পরীক্ষা হইতো, তখন ভাইবা ছিল। তার মানে ভাইবার মাধ্যমে হচ্ছে শেষে একটা বাছাই প্রক্রিয়া হইতো। তা বাংলাদেশের প্রেক্ষাপটে ভাইবাটা রাখা যাবে না। কিছু কিছু প্রফেসর চাচ্ছে এটা আনতে, প্রফেসর বলবো না, কিছু কিছু হচ্ছে যে এটাকে বলা যেতে পারে যারা এটার সাথে জড়িত, অনেকে বলতেছে ভাইবা আনতে, কিন্তু এটা ভুলেও আনা যাবে না। এবং আমরা সবসময় বলছি যে ভাইবা রাখাই যাবে না। এখন অনেকে বলতেছে যে না, উন্নত দেশগুলোয় ভাইবা আছে। আচ্ছা, উন্নত যে দেশগুলো আছে সেই দেশগুলোর মানুষ মিথ্যা কথা বলা জানে না, ওরা মিথ্যা কি ওইটা জানেই না, মানুষ এবার মিথ্যা কথা কয়। আর আমাদের দেশে মিথ্যা মানে সবাই কয়, এরকম অবস্থা, মানে সত্যি কি সবসময় কোয়া যাবে, এটাই বরং অস্বাভাবিক। তা আমাদের মতো দেশে ভাইবা প্রক্রিয়াটা মেডিকেলের মতো পরীক্ষায় কখনোই রাখা যাবে না। এই যে বিশেষ করে বাছাই প্রক্রিয়া, এটা ভুলেও করা যাবে না, তাহলে একদম খারাপ হয়ে যাবে। তার মানে ভাইবা একদম হবেই, মানে এটা রাখবে না। এটা নিয়ে যারা বলতেছে তারা আসলে বাংলাদেশের প্রেক্ষাপট জেনেও না জানার বান করতেছে, যে বিদেশের অন্যান্য দেশে স্টুডেন্টের আগ্রহ দেখে তার পড়ার মোটিভেশন। ভাই, বাংলাদেশ ওইভাবে চলে না। এই দেশে ওই সিস্টেম আনতে গেলে আরো চুরি বাটপারি বেশি হবে। দেখা যাবে যার লোক আছে সে টাকা খাওয়া নাম্বার বাড়াই নেবে। আমরা দেখি না প্র্যাকটিক্যাল পরীক্ষায় কিরকম করে মেট্রিক ইন্টারে। তা ভাইবা সিস্টেম মেডিকেলে এটা অ্যাডমিশনের ক্ষেত্রে রাখাই যাবে না, এটা একেবারে ভয়ঙ্কর খারাপ। এমনকি মেডিকেলের ভিতরে যে ভাইবা আছে এটার মধ্যে 2 নাম্বারই আছে, ঠিক আছে? ওকে, 2 নাম্বার প্রশ্ন হলো যে রিটেন থাকবে কি থাকবে না, রিটেন। আচ্ছা, তা আমি যেটা বলি, আমার যেটা মত সেটা হচ্ছে ইন্ডিয়ায় যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষা কিন্তু 720 নম্বরের পরীক্ষা হয়। ইন্ডিয়া যে 720 নম্বরের পরীক্ষা হয়, সেখানে 720-কে তারা 3টা ভাগে ভাগ করছে। বায়োলজিতে 360, কেমিস্ট্রি যেটা রয়েছে সেটা হচ্ছে 180,
ফিজিক্স যেটা আছে সেটা হচ্ছে 180। তার মানে টোটাল হচ্ছে তোমার 720 নম্বরের পরীক্ষা, এবং প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেন হচ্ছে 10 নাম্বার করে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবং ইন্টারেস্টিংলি অনেকে 720-এ 720-ও পায়। তাই ইন্ডিয়া ওই জায়গাতেও মেডিকেল এত ডিমান্ডিং দেখা যাচ্ছে, এবার বিশাল একটা রকমের হচ্ছে 2 নাম্বারই হয়েছে ইন্ডিয়ার পরীক্ষাতেও। এই কারণে ওইটা নিয়ে পরবর্তীতে সুপ্রিম কোর্টে গেছে, কিন্তু আমরা জানি ওই ভারতেও অনেক পলিটিক্যাল লিডার আছে যারা চুরি বাটপারির সাথে জড়িত, এবং এই কারণে প্রশ্ন ফাঁস হয়েছে, অনেকে 2 নাম্বারই করছে। তারপরে ওইটাকে হচ্ছে কিছু জায়গায় কারো কারো হচ্ছে স্টুডেন্টশিপ মানে হচ্ছে ভর্তির প্রক্রিয়া স্থগিত করছে, কিন্তু আলটিমেটলি এটা 2 নাম্বারই হয়েছে, অনেক অনেক 2 নাম্বারই হয়েছে। তা এইটা এই জিনিসটা খুবই ডেঞ্জারাস। তো এই জায়গাটা থেকে হচ্ছে যেটা আমি বলছিলাম যে রিটেন সিস্টেমটা ইন্ডিয়াতে কিন্তু নাই, ওইখানে এমসিকিউ আছে। আচ্ছা, কোন কোন জায়গায় অনেকে মনে করে কি যে বাংলাদেশের যে এমসিকিউ পরীক্ষাটাকেও অনেক সময় রিটেন পরীক্ষা বলে, তো ওইটা থাকবে। কিন্তু বাংলাদেশে আমরা রিটেন বলতে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে এই যে যেমন ঢাকা ইউনিভার্সিটিতে 40 নাম্বারের আছে, লিখে লিখে আনসার করা, এইটা আমার মতে মেডিকেল অ্যাডমিশনে রাখা যাবে না। এটা এই কারণে আমি বলছি, যেহেতু রিটেন যদি কেউ রাখে দেখা যাবে যে ওইখানে প্রশ্নের উত্তরের নাম্বারে কেউ কম বেশি করতে পারে, এবং খাতা তো কাটবে মানুষ। আর বাংলাদেশে আমরা জানি তো এলা অনেস্টিতে এবং মেডিকেলের একটা সিট সরকারিতে চান্স পাওয়া বেসরকারিতে হিউজ ডিফারেন্স আছে। বেসরকারিতে পড়তে গেলে ভর্তির সময় 18, 20, 25, 30 লাখ টাকা লাগে। সারা মেডিকেল কলেজের 5 বছর পড়া কমপ্লিট করতে প্রায় 35, 40, 50 লাখ টাকাও লাগতে পারে, এরকম অনেক জায়গা আছে। তো এই ক্ষেত্রে কিন্তু অনেকে এই 2 নাম্বারিটা করবে। এই জন্য এই রিটেন সিস্টেমটাও আমরা বলি যে রিটেনটাও রাখা ঠিক হবে না। তাহলে ভাইবা তো হবেই না, এটা নিয়ে মোটামুটি উপরের লেভেলেও বেশিরভাগ জনই একমত যে না, ভাইবা রাখা যাবে না, তাহলে 2 নাম্বারই হবে। রিটেন নিয়ে অনেকে বলতেছে, তবে আমাদের কথা স্পষ্ট, রিটেন মেডিকেলের মতো অ্যাডমিশন পরীক্ষা রাখা উচিত না। এমনকি ঢাকা ইউনিভার্সিটি যে রিটেনটা রাখে, আমার মতে এই জায়গাটাতেও একটা গ্যাপ আছে। কেননা রিটেন পরীক্ষা মানে একই খাতায় 2 জন কাটলে ভিন্ন রকম নাম্বার আসে, অথচ 0.25, 0.50 এইটার জন্য কিন্তু সিরিয়ালের অনেক কম বেশি হয়। এই জন্য আমরা বলবো যে রিটেন পরীক্ষা যেটা আছে সেটা অবশ্যই এটা রাখা যাবে না। তাহলে ভাইবা থাকলো না, রিটেন। প্রশ্ন হলো তাহলে এমসিকিউ পরীক্ষাটা কেমন হওয়া উচিত। এমসিকিউ তো আমরা আগের থেকেই বলছি, এমসিকিউ পরীক্ষা 100 নাম্বারের পরীক্ষা দিয়ে এত বড় পরীক্ষা জাজ করাটা ঠিক না। এইটার 2টা অপশনের মধ্যে যেতে পারি আমরা, হয় 200 নাম্বারের এমসিকিউ অথবা 300 নাম্বারের এমসিকিউ। এইটাই হচ্ছে সবচাইতে পারফেক্ট হবে, 200 অথবা 300, ঠিক আছে। আরেকটা মত আছে, সেটা হচ্ছে এরকম যে ক্যামেরা বেশি সামনে আনছে। আচ্ছা, আরেকটা মত আছে, সেটা হচ্ছে যে বুয়েটে যে স্টাইলে পরীক্ষা হয়, যে প্রথমে একটা পরীক্ষা দিয়ে কিছু স্টুডেন্টকে বাদ দিয়ে যে নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট গেলো, তারপরে তা মেডিকেলের যেহেতু ডক্টররা এটার সাথে পরীক্ষার সাথে সবকিছু জড়িত, এরা ওই যে এক্সট্রা টাইম দিয়ে হচ্ছে পরীক্ষা করা, এবং এই রিটেন খাতা কাটার টাইম নাই, যেটা সহজ কথা, মানে ব্যস্ততা প্রচুর বেশি ডক্টরদের। এই কারণে আমরা, এবং এটার মধ্যে একটু সিস্টেমটার মধ্যে একটু সমস্যা আছে, এই জন্য সবকিছু মিলে সবকিছু মিলে হচ্ছে যে তোমার যেটা জিনিস সেটা হচ্ছে যে তোমার এমসিকিউ পরীক্ষাটা 100 জায়গায় এটা সামনে অবশ্যই বাড়বে। যত বেশি বাড়বে তত ভালো হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, যত বেশি বাড়বে এটা তত ভালো হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এটা তুই মাঝখান দিয়ে গেলি। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এটা সামনে কত করতে পারে, মানে এই চেঞ্জটা কবে থেকে আনবে। আচ্ছা, চেঞ্জটা যখন থেকে আনবে, এটা আমাদের অবজারভেশন মতে সেটা হচ্ছে, শোনো আমার হচ্ছে কি জানো, পড়ার সময় না যে কোনো দিনে আমার মেজাজ গরম করতে, মানে পড়াটা আমার কাছে আছে, আমরা যেমন নামাজ কালাম পড়ি না, ওইটা তো আল্লাহর সাথে কানেকশন, পড়াটা এই জন্য আমার মানে এই পড়াতে গন্ডগোল হলে আমার মেজাজ সত্যি খুব গরম হয়ে যায়। মানে এটা একদম, মানে এটা আমার ভাই, এইটা 1 নম্বর জিনিস, এইটাতে কোনো খুচর মুচর করা যাবে না, ঠিক আছে। যাই হোক, যেটা বলছিলাম, ওইটা তো জুলকারনাইন। আচ্ছা, এখন দেখো যেটা আমি বলছিলাম, তাহলে যে জিনিসটা সেটা হচ্ছে যে এই পরিবর্তনগুলো সামনে কবে থেকে চালু হবে, এই তো। আচ্ছা, এইটা চালু আমি তো বলবো যে এমসিকিউ কেন্দ্রিক যে পরিবর্তনটা, এটা যত ফাস্ট করা যায় তত ভালো, এবং এই পরিবর্তনটা আনার জন্য কোনো টাইমেরও দরকার নাই। এটা এমসিকিউ 100 জায়গায় 200, এটা আগামী বছর থেকেই করা সম্ভব। হ্যাঁ, এখন প্রশ্ন হলে তো করবে কিনা, যদি হচ্ছে এজ এ মিনিস্ট্রিতে মোটামুটি যারা আছে একটু ভালো মানুষ, আগের তুলনামূলক অনেক ভালো মানুষ, এবং এনারা হচ্ছে যে যারা যে জিনিসটা বুঝে তাদের কথা শুনে, এটা খুব ভালো। তা এইটা এই 200 নাম্বারে, যদিও ওনারা এখন পর্যন্ত অনেকে মনে করতেছি আমরা যে এটা 2027 সাল থেকে এটা ইমপ্লিমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, তবে আমার মতে এটা যত দ্রুত করা যায় তত ভালো হবে। কেননা পরীক্ষার এই যে এমসিকিউ পরীক্ষাটা বাড়াইলে এটা সব চাইতে ভালো স্টুডেন্ট আমরা পারবো,
যারা ভালো পড়াশোনা করছে, যারা হচ্ছে রেগুলারিটি মেনটেন করে পড়ে, তারাই আলটিমেটলি হচ্ছে এটা পাবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই জিনিসটা একটু এই রাহুল রায় কি এটা? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে, আজকে আসলে কি জানো, পড়ানোর ওই মুডটা নেই, কিন্তু যাই হোক, মানে হচ্ছে যে যেহেতু ওই যে টাইমটা আগে তোমাদের সকালে যখন পোস্ট করেছে, তারপরেই হচ্ছে খবর আসে আমার হচ্ছে যে খুব কাছের, একদম রক্তের সম্পর্ক না, কিন্তু ওই রক্ত তো আসলে জন্মসূত্রে হয়, কিন্তু কর্মটাই আসল না। আমার ঠিক আমার মামা পাশের বাসায়, আল্লাহ তাকে বেহেশতে নসিব করবো না, উনি হচ্ছে মারা গেছে। এই জন্য আসলে মনটা এমনিতে একটু খারাপ, একটু মানে বেশ খারাপ। আর তার সাথে এই যে খোসর মোসর হইলে তো আরো মেজাজটা খারাপ হয়ে যায়। আচ্ছা, আর জিপিএ এর ক্যালকুলেশনটা কেমন হবে? আচ্ছা, জিপিএ এর ক্যালকুলেশন আমরা সবসময় বলতেছি, জিপিএ এর সিস্টেমটাতে মেট্রিক ইন্টার মিলে এইটা খুব ভালো হয় 20-এর মধ্যে আনলে, 20। তার মানে মেট্রিক এবং ইন্টারের মার্কস থেকে 20, আর হাইয়েস্ট যদি রাখে এটা হচ্ছে 50 টাকা যেতে পারে, হাইয়েস্ট 50, আর সবচেয়ে ভালো হচ্ছে 20। তার মানে মেট্রিকের যে পয়েন্টটা, আমরা এটা বলতেছি যে এসএসসি এর যে ইয়াটা থাকে, জিপিএ থাকে, এই প্রতিটা হচ্ছে যে তোমার 1.5 করে গুণ করবে, তার মানে এখানে 7.5। আর এইচএসসি এর যে জিপিএ, এটা হচ্ছে 2.5 দিয়ে গুণ করবে, 12.5, দুইটা যোগ করলে 20 হয়ে যাবে। এইটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট। মেট্রিক হচ্ছে 1.5 আর ইন্টার হচ্ছে 2.5, এরকম করে মেট্রিক ইন্টার মিলে 20। আর অ্যাডমিশনে যেটা, এইটা নিয়ে আসলে এটা ফাইনাল কোনো ডিসিশনে এখনো আসেনি, কারণ এটা আলোচনা চলতেছে যেটা। তবে এটা আসলে ব্যাপারটা কি, এই ডিসিশন গুলো মূলত হচ্ছে কি, দেখা যায় যে ধরো যে ইউনুস স্যার কিন্তু খুব ভালো মানুষ, উনি সবসময় পজিটিভ জিনিস চিন্তা করেন, কিন্তু আশেপাশে যারা থাকে অনেক মাথা পর্যন্ত অনেক সময় তথ্যটা যায় না, বা গেলেও দেখা যাচ্ছে সব কি আর দেখতে পারে না। তা মানে এই জিনিসগুলো হচ্ছে কি, সরকারের যে কোনো ডিসিশন চেঞ্জ করতে একটু একটু টাইম লাগে, তবে এগুলো খুব বড় ডিসিশন না যে একেবারে চেঞ্জ করে। তবে আরেকটা ডিসিশন আমাদের নিতে আছে, হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ওইটাকে আমি যেটা বলবো যে হচ্ছে যে ওই মুক্তিযোদ্ধাদের সাথে রিলেটেড যে কোঠা, সেটা নিয়ে আমাদের একটা হচ্ছে যে অবজারভেশন আছে, যে এই কোঠাটা একদমই বলা যেতে পারে, এখন তো আসলে আবার কি এতদিনও কোঠা আসলে এটা রাখাই উচিত না, নাতি নাতি তো নাই, এবং আসলে মুক্তিযোদ্ধা ওই সময় যদি হয় তার ছেলে মেয়ে, মানে এই কোঠাটা একদমই কনস্ট্রেন করলে সবচেয়ে ভালো হয়। কেননা মেডিকেলের মতো একটা স্পেশালাইজড জায়গা, যেমন আর্মিতে কি কোঠা আছে, মুক্তিযোদ্ধা নাই, তাহলে এরকম মেডিকেল সেক্টর কিন্তু এরকম। এইবারও কিন্তু অনেকে কোঠার কারণে অনেক লো নাম্বার পেয়ে হচ্ছে টিকে আছে, যেটা আমার মতে, মানে ডাক্তার মানে হচ্ছে মানুষের লাইফ নিয়ে সে হচ্ছে ডিলস করবে, এখানে কিন্তু কোন রকমের ইয়াটা রাখা ঠিক না। ঠিক আছে, ওকে। কৃষিগুচ্ছের নাম্বারের উপর মার্ক বাতিল করে ভার্সিটি, আচ্ছা কৃষিগুচ্ছের নাম্বারের যেটা করছে এটা আসলে ঠিক না, কেননা ঠিক না এই কারণে, যেহেতু সব জায়গায় জিপিএ কেন্দ্রিক হচ্ছে চিন্তা ভাবনা করে, মানে হয়েছে কি, এরা যে জায়গায় ক্রিয়েটিভিটি দেখানোর দরকার সেখানে না দেখা, ভুল জায়গায় দেখায়। কৃষিগুচ্ছ যেটা করছে, ওই যে 1000 নাম্বার আবার 1050% করে, দুইটা মিলে হচ্ছে মেট্রিক ইন্টার মিলে 50, এইটা এইরকম না করে, এটা তাহলে আগের থেকে বলতে হইতো। অনেক স্টুডেন্ট আছে চিন্তা করে 80 পেলে এ প্লাস, 99 পেলে এ প্লাস, আচ্ছা এভারেজ দিলাম, কিন্তু সে যদি জানতো যে নাম্বার কাউন্ট, সে হয়তো পরীক্ষাটা অন্যভাবে দিত। তাই এই জিনিসগুলোর মধ্যে একটা চেঞ্জ আনা উচিত ছিল। যাই হোক, আচ্ছা, সামনের বারে কি পরিবর্তন হতে পারে? সামনের বারে পরিবর্তন হলে এইটা হওয়ার পসিবিলিটি আছে। কোনটা? যে এই আসলে পরিবর্তনটা খুব বড় না, ভাইবা তো নাই, রিটেন যেটা, এটা নিয়ে তো আমি বলে দিলাম যে রিটেন মেডিকেলের মতো পরীক্ষা রাখা ঠিক হবে না, কেননা এখানে 0.25 নাম্বারে বিশাল কম বেশি। আর মেডিকেল কিন্তু এটা বুঝতে হবে, কিন্তু এটার সাথে তুমি চিন্তা করো একটা কমন সেন্স, মেডিকেলে একজন সরকারিতে চান্স পাইছে, সরকার পুরা তার খরচ বহন করবে না, রাষ্ট্র। আর সে সরকারিতে 0.25 নাম্বারের জন্য পায় নাই, বেসরকারিতে পড়তে গেলে তার কত লক্ষ টাকা খরচ। তাইলে যে স্টুডেন্টটা 0.25 এর জন্য মিস হইতে পারে, 1 নাম্বারের জন্য মিস হইতে পারে, বাংলাদেশ তো আমরা জানি তো, সে যদি কোনোভাবে 2 নাম্বারই করার সুযোগ পায়, যে কাউকে হচ্ছে যে 10 লাখ টাকা দিয়ে আমার রিটেনে 3 নাম্বার বাড়ায় নেওয়া যায়, যদি এটা সম্ভব হয়, করার চেষ্টা করবে না? চেষ্টা করবে কিন্তু, কারণ এখানে তো খুব ফ্র্যাকশন অফ মার্কস এর মধ্যে একটা হিউজ ডিফারেন্স তৈরি হয়। এই জন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে যে এইখানে রিটেন না রেখে এমসিকিউ এর পরীক্ষার পদ্ধতিটা আরো আপগ্রেডেড করা। এমসিকিউ 100, এটা একেবারে একটা মানে জাজমেন্ট করার ক্ষেত্রে খুব কম হয়ে যায়, এটা মিনিমাম 200, 300 করলে আরো ভালো, কিন্তু 200টা একেবারে খুবই ভালো, মানে 200টা একেবারে খুব দ্রুত করা যায়, মানে আগামী বছর থেকে 200 করা সম্ভব। আর 300 করতে গেলে যে ঠিক আছে, এটা না হয় আগে বলে দিল যে আগামী বছর থেকে 200, এটা হলে খুব ভালো হইতো।
এবং 2027 থেকে 300, এটা হইলে সব দিক দিয়ে ভালো হইতো। একবারে 300 করলে অনেক সময় স্টুডেন্টরা যে কি হবে না হবে, 200 করলে হয়তো কি তখন দেখা যেত যে মানে ধরা যাক যে তোমার এখন 55টা চ্যাপ্টার থেকে 75টা কোশ্চেন থাকে, ঠিক না? তখন তোমার 55টা চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে হচ্ছে 150টা। আর ইংলিশ এবং সাধারণ জ্ঞান যেটা রয়েছে, ইংরেজিতে ধরো তোমার থাকলে হচ্ছে 30 থেকে 35, আর সাধারণ জ্ঞানে থাকবে 15 থেকে 20, এরকম নাম্বারটা তখন এইভাবে হবে। এমনও হতে পারে এক্সট্রা কিছু জিনিসও ঢুকতে পারে, হ্যাঁ। কিন্তু এটা হচ্ছে কি, আমি তোমাকে বারবার বলছি, এটা কমিটির উপরে, এটা আসলে কারো একক ডিসিশন না যায় একজন আসি কইলো যে এটা করো, এটা সবকিছু মিলে হিসাব টিসাব করে তারপরে ডিসিশনটা হয়। মূলত এখানে যারা কমিটিগুলো যারা নিয়ন্ত্রণ করে তাদের ওই যে আছে না যে এর কথা হচ্ছে শুনতেছে উপদেষ্টা, যে এনার কথা পছন্দ করতেছে, বা অনেক ক্ষেত্রে হয় যে ঠিক আছে এনার কথাটা লজিক্যাল বেশি মনে হচ্ছে, সবকিছু মিলে হিসাবটা হয় আর কি, অন্য আর কিছু না। জিপিএ একদম বাদ দেওয়া ঠিক হবে না, কেননা হচ্ছে মেট্রিক ইন্টারের একটু জিনিসটা লাগবে, ঠিক আছে? এই একটু এটা লাগলে রাখতে হবে, না হলে এটা প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? স্যার সামনের বার সেকেন্ড টাইমারদের কাটমার্ক কত হতে পারে? আচ্ছা, সেকেন্ড টাইমারদের কাটমার্ক আমার মতে 3ই থাকা উচিত হবে, ঠিক আছে? আর 3 মার্কটাই বেশি পারফেক্ট, কেননা মেডিকেল অ্যাডমিশনের মতো জায়গায় 3 নাম্বার 3.5 করা যেতে পারে, 5টা একটু তুলনামূলক বেশি হয়ে যায় কাটা, 3 থেকে 3.5 এইটা বেশি ভালো হবে আমার মতে, ঠিক আছে? আর হচ্ছে যে এইটা চেঞ্জ না হওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি, কেননা খেয়াল রাখবা যে সরকারটা আছে তারা সাধারণত চাবে যে আগে সরকারগুলো যেই সিস্টেমটা রাখছে সেটার মধ্যে একটা চেঞ্জ আনা, হুবহু এই সিস্টেমে যাবে না। এটা একটা মানে বলা যেতে পারে, ওইটাকে কি বলবো, যে ওদেরকে যে পছন্দ করে না সেটার একটা মানে এক্সটার্নাল হচ্ছে যে ওটাকে বলবো যে বহিঃপ্রকাশ বলা যেতে পারে, ঠিক আছে? তো এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। আর স্যার মেডিকেলের জন্য দাগানো বই কতটা গুরুত্বপূর্ণ? আচ্ছা আমি সহজ করে বলি, মেডিকেলের জন্য যে টেক্সট বুক গুলো আমরা দেই, মানে তুমি বাজার থেকে কেনা বই, ওই বইয়ের যেই জায়গা থেকে প্রশ্ন আসবে সেই লাইনগুলো মাথায় রাখতে হবে। এটা তো দাগানো বই, তো দাগানো বইয়ের উপরে কিছু নয়, দাগানো বই তো এমনি থাকে। মূল ব্যাপার হচ্ছে কঠিন পড়াটা তুমি কিভাবে সহজে মাথায় রাখবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দাগানো বই তো ফ্রি দিয়ে দেওয়া যায়, এটার মধ্যে কি আছে? তোমার তথ্যটা মাথায় রাখতে হবে। এখানে যে জিনিসটা বড় ভুল করে স্টুডেন্টদেরকে, একটা ভুল মানে কনসেপশন দেওয়া থাকে যে সেটা হচ্ছে যে এই লাইনগুলো দাগানো আছে তুমি এটা পড়ো। আরে বাবা, পড়তেছে তো সব স্টুডেন্টই, তাহলে চান্স পাচ্ছে কি যে মাথায় রাখতে পারতেছে এবং ঠিকভাবে উত্তরটা কারেক্ট করতে পারছে। তা ঠিকভাবে উত্তর কারেক্ট করার জন্য যেটা জিনিস সেটা হচ্ছে যে তোমাকে যেটা আমি বলি যে বিভিন্ন গল্প, ঘটনা, কৌশলের মাধ্যমে খেয়াল রাখতে হবে, যাতে করে তুমি হচ্ছে যে পরীক্ষার সময় তোমার এই যে এক্সট্রা টেনশন এইটার কারণে যাতে তোমার ইয়া না হয়। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। স্যার নারী কোঠার বিষয়টা, নারী কোঠা এখানে মেডিকেল অ্যাডমিশনে কিসের নারী কোঠা? মেয়েরা তো এমনিতে, পুরুষের কোঠা চালু করা উচিত কয়েকদিন পরে, ঠিক আছে? মেয়েরা তো এমনিতে বেশি পাচ্ছে। বিসিএস এ নারী কোঠা 10% ছিল, কিন্তু মেডিকেলে আবার নারী কোঠা, মানে বুঝলাম না জিনিসটা। এখানে তো পুরুষদের কোটা চালু হবে বোধহয়, কিন্তু পরে যে পড়াশোনার অবস্থা, ঠিক আছে? নারীদের অবস্থা আলহামদুলিল্লাহ, মানে এখন দেখতেছো না পার্সেন্টেজের দিক থেকে মেয়েরা পাশও করতেছে বেশি, ছেলেরা পড়াশোনা করে কম। তো এটা তো পড়াশোনা করার উপরে নির্ভর করে, ঠিক আছে? তুমি পড়াশোনা করবে না, আন্দাজে যাতে মেডিকেল অ্যাডমিশনে কাট করতে পারবে না। ভাইয়া সিইউ এর জন্য কি স্যার মেডিকেলের আপনার দাগানো বই পড়লে কি হবে? আচ্ছা হ্যাঁ, সিইউর জন্য মানে চিটাগাং ইউনিভার্সিটির জন্য আমরা যা পড়াই, ভাই আপনার কোর্সের কোনো আপডেট আসছে না কেন? আমরা খালি তাড়াহুড়া করে কোর্সের পিছনে আমরা ইয়া করি না। আমরা হচ্ছে স্টুডেন্টকে যেই কোর্সটা দিব নাম্বার 1 ছাড়া দেই না। তার মানে বুঝতেই পারছো, আজকে কোর্স আমাদের অ্যানাউন্স করার ইয়া ছিল, কিন্তু আল্লাহ যা করে হয়তো বা এটার মধ্যেই করলেন। আজকে হচ্ছে যে বললাম যে আমার হচ্ছে যে নিকটাত্মীয়, আমার খুব কাছের মামা হবে, উনি হচ্ছে ইন্তেকাল করছে, মারা গেছে। এই কারণে হচ্ছে যে আজকে আমরা কোর্সগুলো, ক্লাসটা আগে ছিল দেখে আমি হচ্ছে যে ক্লাসটা নিতে আসলাম। যে স্যার ইমপ্রুভমেন্টরা কি স্যার মেডি এক্সাম দিতে পারবে? 100%। এটা কেন পারবে না? ফার্স্ট ছেলেরা, হ্যাঁ গতবার কি হয়েছিল? গতবারই তো মেয়ে হয়েছে। এইটা আসলে কথা না, ফার্স্ট ছেলেরাই হয়, মেয়েরা, এটা আসলে ফার্স্ট যে কেউ হয়ে যেতে পারে, কিন্তু মূল ব্যাপারটা যেটা হলো সেকেন্ড টাইমারদের কাটমার্ক 3 থেকে বেশি হলে স্যার সেটা 24 ব্যাচের সাথে অবিচার হবে। 3-3 জায়গায় 3.5 করা যেতে পারে, ঠিক আছে? 3-3.5 করা যেতে পারে, কিন্তু 4 বা 4.5 না, 3.5 করা যেতে পারে। স্যার 26-এর সিলেবাস কি হাফ হবে নাকি ফুল? এইটা নিয়ে এখনো ফাইনাল ডিসিশন আসে নাই, হ্যাঁ। তবে আমার অবজারভেশন, যদি আমাকে কেউ বলো যে ভাই কি হইতে পারে, আমার কেন মন বলছে শর্ট হবে,
কিন্তু এখনো যেহেতু কোনো ডিসিশন আসে না, আমি কোনো কিছু বলছি না, কিন্তু আমার অবজারভেশন মতে এটা শর্ট হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে যে স্যার নন গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাডমিট হতে হলে কি স্যার কি বিষয় খেয়াল রাখো? নন গভর্নমেন্ট মেডিকেলের জন্য তো এটা খুবই, অ্যাডমিশন টেস্টে পাস নাম্বার থাকলে, আগে একটা নিয়ম করে দিয়েছিল 30 থেকে 35,000-এর মধ্যে না থাকলে, বিগত 2 বছরের নিয়মটা ছিল, এই বছর সম্ভবত ওই নিয়মটা আমরা দেখি নাই, যে পাস নাম্বার থাকলে সে হচ্ছে যে পড়তে পারবে। হ্যাঁ, মানে প্রাইভেটে তার ভর্তির সুযোগ থাকবে। এখন ব্যাপার হলো যত সে বেশি নাম্বার নিয়ে হচ্ছে যে বলা যেতে পারে তার সিরিয়াল যত সামনে রাখবে তত তার জন্য ইজি হবে। ওকে, হ্যাঁ স্যার, ঢাবিতে আজকে শর্ট সিলেবাসের বাইরে বায়োলজি থেকে একটা দেখছিলাম আমি শুধু, আর হচ্ছে যে কেমিস্ট্রিতে তো সব শর্ট সিলেবাস থেকে একটা বোধহয় ছিল কি ছিল না। আচ্ছা, আর ফিজিক্সের যে প্রশ্নগুলো ছিল, ফিজিক্সের প্রশ্ন তো যারা আজকে যে ঢাকা ইউনিভার্সিটি, সেটা আমি বলছি যে এখানকার যেভাবে ম্যাথমেটিক্যাল টার্মগুলো দিয়েছে, এটা যারা মানে বুয়েটকে টার্গেট করে প্রিপারেশন নিয়েছে তাদের মতো প্রশ্নটা হয়েছে। যারা হচ্ছে, এই জন্য আমি বলি কি, যে যারা মেডিকেলের জন্য ভালো করে প্রিপারেশন নেয় তাদের জন্য সবচেয়ে ভালো যেটা সুযোগ, একটা হচ্ছে এগ্রি, একটা হচ্ছে জিএসটি গুচ্ছ, তারপর হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তারপর ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট, তারপর জাহাঙ্গীরনগরের ডি ইউনিট। এই ইউনিটগুলো হচ্ছে যারা মেডিকেলকে টার্গেট করে পড়ে। এখন প্রশ্ন হলো যে ভাইয়া তাহলে মেডিকেলকে টার্গেট করে আমি যখন পড়ছি তখন আমার কতগুলো সিট থাকতেছে? দেখো, জিএসটি এবং এগ্রি দুইটা মিলে প্রায় 14,500 থেকে 15,000 সিট আছে, এবং জিএসটিতে এবং এগ্রি, ধরো যে এগ্রিতে তোমার প্রায় 3850 থেকে 3900 সিট, তুমি যদি 5,000, 5,500, 6,000 মধ্যেও থাকো, মানে 5,000 মধ্যে থাকলে তুমি নিশ্চিত ইনশাল্লাহ পেয়ে যাচ্ছ। আর জিএসটিতে তোমার ধরো যে আমি কি বলবো, তোমার প্রায় বলা যেতে পারে 15,000-17,000 পর্যন্ত থাকলে এমনও আছে পিছন থেকেও আরো হয়ে যায়। তার মানে এই দুইটাতে তুমি মেডিকেলে যদি ঠিকভাবে পড়ে থাকো, এই দুইটা তুমি যদি রেগুলারিটি মেনটেন করে পড়ো, তুমি 100% চান্স পাবা। তা আমরা ইনশাল্লাহ জিএসটি এগ্রির যে কোর্স গুলো ইনশাল্লাহ আশা করছি তোমরা কালকে ইনশাল্লাহ এটা করতে পারবো, আশা করছি। হ্যাঁ, যে জিএসটি এগ্রির জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে 100% চান্স, 100% ইনশাল্লাহ, ঠিক আছে। কিন্তু নিয়মটা হচ্ছে কি জানো, তোমাদের সবার কিন্তু পটেনশিয়ালিটি আছে চান্স পাওয়ার, কিন্তু চান্স অনেকে পায় না। কি কারণে? মেডিকেল তো হাইলি কম্পিটিটিভ, আমরা জানি, কিন্তু অনেক সময় যে ভার্সিটিতে অল্পের জন্য যে মিস হয়ে যায়, এটা কি কারণে হয়? রেগুলারিটিতে একটা সমস্যা আছে। তুমি দেখো যে এই যে আমাদের নিজের খুব কাছের একজন মারা গেল, তারপর কিন্তু আমি লাইভে আসলাম না, তা আমার তো কোনো অ্যাডমিশন টেস্ট নেই, পড়া তো তোমার, কিন্তু আমি, তার মানে এটা রেগুলার থাকতে হবে। তা তোমরা দেখো যে রেগুলারিটি মেনটেন করে তোমার কিন্তু প্রত্যেকদিন পরীক্ষা দেওয়া, প্রত্যেকদিন লেকচার করা, প্রত্যেকদিন এই কাজটা তোমার থাকা উচিত। কিন্তু তোমরা কি এটা করো? মনে হয় যারা রেগুলারিটি মেনটেন করে, পুরোপুরি করে, তারা ইনশাল্লাহ ভালো করবেই করবে, কারণ রেগুলারিটির একটা দাম আছে। আজকে তোমার মন খারাপ, আজকে তোমার এই প্রোগ্রাম ওই প্রোগ্রাম, এই কারণে তুমি বাদ দিবা, এটা করার সুযোগ নেই। হ্যাঁ, এটা হইতে পারে কোনোদিন তুমি একটু কম পড়ছো, কোনোদিন পড়ার গতিটা একটু স্বাভাবিক যতটুকু তোমার হয় সেরকম নাই, কিন্তু তারপরে তোমাকে পড়তে হবে, এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। স্যার এখন থেকে জিকে অল্প অল্প করে পড়তে চাচ্ছি, কোন বই পড়বো? আচ্ছা, জিকের জন্য তো বাজারে অনেক বই আছে, তোমার যে বইটা ভালো লাগে। আমি সবসময় বলি বই কারো কথায় না কিনে নিজে দেখবা, দেখে কোন বইটা ভালো সিনার বুদ্ধি কি, যে বইটা পড়তে তোমার ইজি মনে হচ্ছে, যে বইটা তোমার দেখবা যে ভুল তো সাধারণত বইয়ের কমই থাকে বেশিরভাগ বইয়ে, যে বইটা পড়তে তোমার ইজি মনে হবে, যে হ্যাঁ এই বইটা আমি পড়ে ভালো লাগতেছে, ইজি এবং ভালো লাগা এই দুইটা জিনিস, সেই বইটা পড়তে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে বই নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো। আচ্ছা, স্টাডির অনেক বড় গ্যাপ থাকলে আসলে তাহলে মেডিকেল অ্যাডমিশন কাউন্সিলকে অতিরিক্ত বয়সের কারণে কি কোনো ঝামেলা করতে পারে? অর্থাৎ 25 থেকে 27 হয়ে গেলে তারাকে মেডিকেল আবেদন। আচ্ছা, স্টাডি গ্যাপ মানে এখানে নিয়ম হচ্ছে মেট্রিকের সাথে ইন্টারের গ্যাপের তো একটা পার্থক্য আছে, 3 বছরের বেশি হলে সে পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে। কিন্তু কেউ যদি এমন হয় যে সে 9-10 মানে মেট্রিক পরীক্ষা পাশ করার আগে সে 5 বছর বা 10 বছর গ্যাপ দিয়েছে, কিন্তু সে মেট্রিক পরীক্ষা যে বছর দিয়েছে সেটা পাশ করার পরে ইন্টার পরীক্ষা 3 বছরের মধ্যে কমপ্লিট করছে, তাহলে সে মেডিকেলে দিতে পারবে। এখানে মেট্রিকের আগে সে যত খুশি গ্যাপ দেয় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মেট্রিক পরীক্ষা পাশ করার পরে ইন্টার পরীক্ষা পাশ করে মেডিকেলে বসা পর্যন্ত তার 3 বছর টাইম, এটা হচ্ছে মেডিকেলের নিয়ম। এইখানে হচ্ছে কেউ মানে হচ্ছে যে গ্যাপ দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে, এই জিনিসটা। আচ্ছা, একজন বলছে স্যার অনেক বই দেখি তো নির্বাচন করতে সমস্যা হচ্ছে। মোটেই সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই, বই অনেক দেখে নির্বাচন করা মোটেই সমস্যা না। তুমি যে অধ্যায়টা ভালো জানো সেরকম একটা অধ্যায় নাও, যাও সেই অধ্যায়টার
যে কয়টা বই তুমি দেখতেছো ওই ধরো যে কোনো একটা অধ্যায়, কোনটা অধ্যায় হইতে পারে, ধরো যে তোমার কেমিস্ট্রি, ধরো যে গুণগত রসায়ন, কথার কথা এই অধ্যায়টা তুমি ধরো ভালো জানো, বা মৌলিক পর্যাবৃত্ত ধর্ম বা রাসায়নিক বন্ধন জানো, বা জৈব রসায়ন, সেটা তুমি জানো সবচেয়ে ভালো যে জানো, সেই অধ্যায়টার যে 4-5টা বই আছে বাজারে, তুমি মনে করতেছো এই 4-5টার মধ্যে আমি নিব, ওই 4-5টা বইয়ের এক নজর তুমি দেখো, দেখে তোমার কোনটা কিরকম মনে হচ্ছে, এটাকে তুমি নিজে নিজে মনে মনে দেয় এটা বেশি ভালো লাগতেছে, এটা কমে। আর যে অধ্যায়টা তুমি সবচেয়ে কম পারো, এরকম একটা অধ্যায় বের করে ওই যে 4-5টা বই আছে, এটা 5-7 মিনিট তুমি দেখো, দেখলে তুমি বুঝতে পারবে যে কোন বইটা তোমার জন্য সুইটেবল হবে, যেটা তোমার সুইটেবল হবে সেই বইটা নিয়ে নাও। তোমরা এই যে মানুষের কথায় যে মানুষ, এই জায়গাটাই তোমরা সবচেয়ে বড় ধরা খাও। তুমি নিজে দেখলে তো তুমি বুঝতে পারবা যে কোনটা। আমি ধরো যে এই জায়গাটাতে তোমরা ভুলটা করো, যে তোমরা মানুষের কথা শুনে মানে এই বইয়ের ক্ষেত্রে এটা ঠিক না। কোচিং বাছাইয়ের ক্ষেত্রে এই যে তুমি ধরো যে আমাদের প্রতিষ্ঠানে পড়বা না অন্য প্রতিষ্ঠানে, না কোন প্রতিষ্ঠানে কোথায় পড়বা, এটা তুমি কারো কথা শুনে যখন হবা, এখানে তোমার ঠিকও হইতে পারে ভুলও হইতে পারে, কিন্তু তুমি যখন নিজে বুঝে শুনে ডিসিশন নিবে তখন ভুল হবে না। কেন সেটা বলি। ধরো বইয়ের কোম্পানি এসে আমাকে 10 লাখ টাকা দিল, যে স্যার আপনারা আমাদের এই বইগুলোর কথা বলবেন, তুমি জিজ্ঞাসা করলে, আমি বলে দিলাম। এখন ওই বই ভালো হোক না হোক আমি ধরো টাকার বিনিময়ে বলে দিতে পারি না, পারি তো, তাইলে তুমি তো তখন মিসগাইডেড হইলা। এই জন্য তোমার নিজের সেন্স আল্লাহ দিয়েছে না, তুমি নিজের সেন্স কাজে লাগাও। তোমার নিজের প্রতি এত অবিশ্বাস কেন যে তুমি বুঝো না? অবশ্যই বুঝবা, তুমি দেখলে তোমার। কিন্তু সমস্যা কি জানো, নো দাই সেলফ না, আমরা হয়েছি নো আদার সেলফ, মানে অন্যকে জানা, নিজের প্রতি জানার কোনো ইয়া নেই। আচ্ছা, এগ্রি গুচ্ছে বই দিবেন। আচ্ছা, এগ্রি গুচ্ছে আমাদের বই সহ থাকবে, বই ছাড়াও থাকবে। হ্যাঁ ঠিক আছে, যে বই সহ নিলে একরকম, বই ছাড়া নিলে একরকম, এই দুইটাই আমাদের থাকবে ইনশাল্লাহ। আর হচ্ছে যে আমি আমাদের যেটা এবার লক্ষ্য, সেটা হচ্ছে যে এগ্রি গুচ্ছ এটা কিন্তু হাইলি কম্পিটিটিভ, আবার খুবই ইজি চান্স পাওয়া, কিন্তু এখানে তো আর ভুল করা যাবে না। ভুল বলতে এখানে ইরেগুলার হওয়া যাবে না, এখানে যারা রেগুলারিটি মেনটেন করে তারা প্রত্যেকেই চান্স পায়, এটা সত্যি কথা। কেন? কারণ তোমার এবারে এগ্রির পরীক্ষা হচ্ছে 12 এপ্রিল, তার মানে তোমার ধরো যে গোটাল মার্চ মাস আছে, এপ্রিলের 10 তারিখ, মানে 12 তারিখ, মানে 10 দিন, তাহলে প্রায় 40-42 দিন টাইম আছে। যদি তুমি ডেন্টালের পর থেকে প্রিপারেশন শুরু করো, এখন থেকে তুমি যেগুলো পড়বে এগুলো অনেক পড়াই তো তোমার ডেন্টালের পড়া এগ্রিতে লাগবে। তা ব্যাপারটা হলো যে তুমি যদি এখন থেকে ঠিকভাবে পড়ো, ধরো যে তুমি আগামীকাল থেকে পড়া শুরু করলে, তাহলে তোমার এটা প্রায় 52-55 দিন রয়েছে। এই সময় কিভাবে পড়লে ভালো করা সম্ভব, কি করা লাগবে, এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনার লেখা, আমার লেখা তো আছে, কিন্তু আমাদের লেখা বই তো আমরা বাইরে বিক্রি করি না। আমাদের লেখা বই শুধু হচ্ছে আমাদের কোর্সের যারা শিক্ষার্থী তারা নিতে পারে, বাইরে আমরা ওইভাবে বই বিক্রি করি না। হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশন কিভাবে হবে স্যার? 25-এর মেডিকেল অ্যাডমিশন আমি বলছি যে আগের স্টাইলে, এখানে জাস্ট তোমাদের যেটা চেঞ্জ, যে নাম্বারটা 100-র জায়গায় একটা চেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, জিকে বাংলাদেশে বঙ্গবন্ধু টপিক। আচ্ছা, বঙ্গবন্ধু টপিক থেকে সাধারণত প্রশ্ন আসার সম্ভাবনা কম, কিন্তু কিছু জিনিস কোনো টিচার যদি দিয়ে দেয়, তুমি কি এটা যা বলতে পারবা যে বঙ্গবন্ধুর সম্বন্ধে কেন দিয়েছে? মানে বঙ্গবন্ধু সম্বন্ধে 15-20টা তথ্য জানা থাকলে কি এমন সমস্যা? তবে সাধারণত দেওয়ার সম্ভাবনা কম, যেহেতু এরা যে গভর্নমেন্ট আছে তারা চাবে না যে বঙ্গবন্ধু রিলেটেড কোনো কিছু থাক, তা ওইটা ডিলিট করার বুদ্ধি কি? যদি কোনো প্রশ্নে কোথাও না দেয় তাহলে আস্তে আস্তে অটোমেটিক নাই হয়ে যাবে। সাধারণত বঙ্গবন্ধু রিলেটেড কোশ্চেনের সম্ভাবনা খুবই কম। যেমন আগে জিয়া রিলেটেড কোনো প্রশ্ন কি আসতো না, এখন তুমি দেখবা জিয়া, খালেদা জিয়া, এই টাইপের হচ্ছে প্রশ্ন চলে আসবে। কিন্তু আগে কিন্তু সব জায়গা থেকে এরা বাদ ছিল। তার মানে বাংলাদেশ তো পলিটিক্যালি চলে, বুঝো নাই? এই দেশগুলোর সিস্টেমটা এরকম। হ্যাঁ, এটা কি আচ্ছা, কোন লেভেলে গেলে স্যার মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক থাকে? কোন লেভেল না, আসলে হয়েছে কি, তোমার রেগুলারিটি মেনটেন করে যদি তুমি পড়তে পারো, ইনশাল্লাহ আমার মনে হয় তুমি যে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটু জাস্ট বলি কয়েকটা, ঠিক আছে? যে এখন 12 দিন পর এক্সাম, স্যার সিইও এর একটা গাইডলাইন দেন। আচ্ছা, সিইও এর গাইডলাইন নিয়ে আমি আল্লাহ বাঁচা রাখলে কালকে আসবো। স্যার আর্টস স্টুডেন্ট ভর্তি হতে পারবে বাংলা ইংরেজি জিকের জন্য? হ্যাঁ রয়েছে, শেখা হচ্ছে ঢাবি খ যেটা রয়েছে, এবং ওই গুচ্ছ ইংলিশ বাংলা এবং সাধারণ জ্ঞান, সেটা ভর্তি হতে পারবে। ওইটা 10টা বই সহ একটা কোর্স আছে, বই ছাড়া আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মনটা একটু খারাপ ভালোর মধ্যে আমি তোমাদের কয়েকটা সাজেশন এখন দিই। তাহলে এটা তো বুঝছো, কয়েকটা একটু মৌলিক কথা একটু খাতা কলম নাও, যে তোমাদের কয়েকটা জিনিস লিখে দিই।
এটা হচ্ছে যে তোমরা আগামীকাল সকাল থেকে পড়া শুরু করে দাও। দেখো আগে যে জিএসটি এগ্রির জন্য তুমি কিভাবে পড়বা সেটা আগে তোমাকে বলি। তোমার প্রথম টার্গেট রাখা হচ্ছে এগ্রি, তারপরে হচ্ছে জিএসটি। যাদের দুই জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ আছে দুই জায়গাতে দিবা, কেননা মাথায় রাখবা যে এগ্রিতে 3800 সামথিং, প্রায় 4000 সিট, মানে 5000 পর্যন্ত থাকলে তুমি চান্স নিশ্চিত। জিএসটিতে তোমার গড়পড়তা 11-12 হাজার যেভাবে তুমি ধরো যে, এবং 15-16-17 পর্যন্ত 20 পর্যন্ত আমার লাস্ট কতবার অনেক পিছন থেকে কিন্তু চান্স পেয়েছে। তার মানে এগ্রি জিএসটি এই দুইটাতে তুমি দুই জায়গায় তোমার চান্স পাওয়া আছে যে তুমি ঠিক ব্যয় করো। বিশেষ করে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল, মেডিকেল, তাদের প্রত্যেকের আমি বলবো যে এগ্রিতে এবং জিএসটিতে দুই জায়গায় চান্স পুরা নিশ্চিত হওয়া সম্ভব। আচ্ছা, এখন অনেকে বলতে পারো যে ভাই আমি মেডিকেলের জন্য তো পড়ছি, এটার সাথে আমার এগ্রির পড়া কতটা ম্যাচিং হবে। আমি তোমাকে বলি, যেমন তুমি মেডিকেলে পড়ছিলা যেই হচ্ছে বায়োলজি, এইটা বলা যেতে পারে পুরাটাই এগ্রির সাথে ম্যাচিং হবে। তুমি মেডিকেলের সাথে যে কেমিস্ট্রি পড়ছো এটা তোমার পুরাটাই ম্যাচিং হবে। আচ্ছা, মেডিকেলের সাথে তুমি যে হচ্ছে যে ইংলিশ পড়ছো এটাও তোমার হচ্ছে ম্যাচিং হবে। আচ্ছা, মেডিকেলের সাথে তুমি যে জিকে পড়ছো এটাও। আচ্ছা, দেখি আমরা এখানে কি কি থাকে। বায়োলজিতে দেখি আগে আমি 30 থাকে, আমি দেখি আগে যে এখানে জিকে আছে কিনা। কেমিস্ট্রি থাকে হচ্ছে 20, ইংলিশ থাকে 10। আচ্ছা, এখানে জিকে না, এখানে আমি ইয়াটা বলি। ফিজিক্স যেটা থাকে, ফিজিক্স থাকে হচ্ছে 20, 30, 20, 50, 20, 70। ও এখানে জিকে না, ম্যাথ রয়েছে, ম্যাথ থাকে হচ্ছে 20। তাহলে 30, 20, 50, 20, 70, 20, 90, 100। তার মানে এইখানে তোমার হচ্ছে এই ম্যাথটা যে আছে, এই ম্যাথ আর ফিজিক্সের যে কোশ্চেন্স এর প্যাটার্নটা, সেইটার মধ্যে ফিজিক্সের কিছু জিনিস আছে একটু হচ্ছে থিওরির বাইরেও আসে, তার মানে ম্যাথমেটিক্যাল টার্ম। তবে এইটা আবার তোমার জিএসটির স্টাইলে না, জিএসটির চাইতে একটু হচ্ছে বলা যেতে পারে ম্যাথমেটিক্যাল টার্মটা একটু কম, মানে এইটা অনেকটা এগ্রি মেডিকেল হচ্ছে বলা যেতে পারে খালাতো চাচাতো ভাই এর মতো, তার মানে অনেকটাই এটার সাথে ম্যাচিং আছে। আচ্ছা, আর জিএসটিতে তুমি দেখো, জিএসটিতে বায়োলজিটা সেম পাবা, কেমিস্ট্রিটা প্লাস মাইনাস সেম, ইংলিশটা একটু চেঞ্জ আছে প্লাস মাইনাস। এর ম্যাথটা হচ্ছে, ম্যাথ তো এখানে যে দেবে সে নেবে, যারা হচ্ছে মানে ম্যাথে একটু দুর্বল তারা আমি বলবো ম্যাথ বাদ দিয়ে তুমি ইংলিশে যাই, এটা তোমার জন্য ভালো হবে। আর ফিজিক্সটা এদের কিন্তু সাধারণত ম্যাথমেটিক্যাল টার্ম বেশি থাকে জিএসটিতে। তা তুমি যদি একটু কায়দা করে প্রিপারেশন নাও, কায়দা হইতে হবে। কায়দা মানে কি জানো, প্রথম থেকে আমরা যে স্টাইলে তোমাকে দেবো, আমি একটা ইনশাল্লাহ আজকেই বলতাম, কিন্তু ওই জিনিসটা দেখাতাম আমি তোমাদের আজকে যদি আমি ওই অফিসে থাকতাম। তাই এটা হচ্ছে যে তোমাদের আমি বলবো যে মেডিকেলে তুমি যেভাবে প্রিপারেশনটা নিয়েছো সেইটার সাথে যদি একটু বুদ্ধি করে নাও, তাহলে আমি বলবো যে তুমি এগ্রি এবং জিএসটি দুইটাতে ইনশাল্লাহ 100% ক্র্যাক করতে পারবে, 100%। কিন্তু তোমরা যেটা আমার মনে হয়েছে যে ভাই ওই যে ডিপ্রেশনের মধ্যে চলে যায় অনেকে, হতাশ, হ্যাঁ যে আমি বোধহয়, তবে এইবার মনে হয় হতাশাটা একটু কম হবে। কেননা এবার এগ্রির পরীক্ষা খুব ফাস্ট, এপ্রিলের 12, ঠিক না? তাহলে এপ্রিলের 12 মানে খুবই ফাস্ট পরীক্ষা। একটু স্টুডেন্ট যদি, এবং আমি বলবো যারা এগ্রিতে ক্র্যাক করতে চাও তারা ঈদের দিনও পড়বে, আমার কথা হচ্ছে ক্লিয়ার কাট। তুমি চান্স না পাওয়া পর্যন্ত ঈদ, পূজা সবকিছু ডিলিট। চান্স মানে এটা তোমার নিজের মনের মধ্যে আনতে হবে। ঈদের দিন পড়লে কি আর না পড়লে কি না, তুমি যখন ঈদের দিনও পড়বা, তবে একদিন না পড়লে কি এমন হয়, না পড়লে তো কিছু হয় না, কিন্তু পড়লে অনেক কিছু হয়। পড়লে কি হয় জানো, একদিন পড়লে তোমার মাথায় আসবে যে আমি ঈদের দিনও আমি চান্স পাওয়ার জন্য পড়তেছি, তখন তুমি আন্দাজে টাইম লস করবে না। তোমাকে একজন বন্ধু বললো যে আজকে একটা প্রোগ্রাম আছে, যায় যে আমি ঈদের দিনও পড়তেছি, আমি তোমার এই প্রোগ্রামে কেন যায় টাইম লস করবো। তখন আলটিমেটলি তুমি তোমার আইডেন্টিটি কার্ড তৈরি করতে পারবা। কিন্তু হ্যাঁ, অনেকেই বলে যে ভাইয়া চান্স পাওয়া কি বড় কিছু, আমি বলি যে চান্স পাওয়া বড় কিছু না, কিন্তু খেয়াল রাখবা যখন যেই কাজটা করবো তখন সেটা সবচেয়ে বড় কিছু মনে করবা। কিন্তু আমরা সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আমরা হচ্ছে যে যখন যেই কাজটা সবচেয়ে গুরুত্ব দিয়ে করা উচিত ওই সময় ওইটাকে ফোকাস না করে অন্য জিনিস নিয়ে চিন্তা করি, এটা আমাদের একটা বড় সমস্যা, এবং এই জন্য আমরা বেশিরভাগ লোক হাইলি সাকসেসফুল হইতে পারি না। তোমার ভাইয়া তুমি খেয়াল রাখবা যে তুমি যখন একটা পরীক্ষা দিয়ে যাচ্ছ যে হ্যাঁ আমি হচ্ছে এগ্রিতে দিব, জিএসটিতে দিব, যতক্ষণ পর্যন্ত এটা পরীক্ষাটা তোমার হয় নাই, যতক্ষণ পর্যন্ত তোমার প্রিপারেশন নেওয়ার সুযোগ আছে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার সর্বোচ্চটা দাও। কিন্তু তুমি তোমার সর্বোচ্চটা না দিয়ে তুমি বিভিন্ন অজুহাত খুঁজো যে কি কারণে আমি পিছায় আছি, কি কারণে, মানে তোমার ফোকাসটা হচ্ছে যে কিভাবে ভালো করা যাবে সেটাতে না হয়ে যে তোমার কি কি হচ্ছে সমস্যা, কি কি হচ্ছে যে ওইটাকে কি বলে, মানে অজুহাত, বুঝো তো আমার কথা, এইগুলা ভাইয়া বাদ দাও। এগুলা কোনো কোনো কিছুতেই বিশ্বাস করো, সারা পৃথিবী অজুহাত শোনার টাইম নেই কার,
দুনিয়া তো ফাস্ট। যেমন আমরা যে আমাদের প্রতিষ্ঠানে যাদেরকে নেই, আমি তো নিজে অবজার্ভ করে দেখছি, কোনো কেউ যদি বলে যে না এইটার কারণে পারি নাই, ডিলিট করো, এবং আলটিমেটলি কিন্তু তাকে কেউ পছন্দ করে না, যে ভাই কাজটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, হঠাৎ একদিন হয়েছে, 2 দিন হয়েছে, সেটা অন্য কথা, কিন্তু রেগুলার হচ্ছে কেউ যদি দেখা যায় যে একটা কাজ ঠিকভাবে করতে না পারে, এটা খুবই খারাপ। ঠিক তেমনি করে তোমার রেগুলার তোমার পরীক্ষা দেওয়া উচিত, লাইভ করা উচিত, রিভিশন দেওয়া উচিত, প্রত্যেকদিন হচ্ছে যে সামারি রাইটিং করা উচিত, ডায়েরি রাইটিং করা উচিত। এই কাজগুলো রেগুলার করা উচিত। এগুলো যদি তুমি রেগুলার করো, ঠিক আছে, এগুলো তাহলে তুমি ইনশাল্লাহ অসাধারণ কিছু করতে পারবে। কিন্তু তোমরা কি করো, ঠিকভাবে রেগুলারিটি মেনটেন করো মোটেই না। এখন তুমি আসলেই এগ্রি এবং জিএসটি তে চান্স নিশ্চিত করতে পারবা যদি আমাদের ফর্মুলাগুলো ফলো করো। কি সেটার মধ্যে দেখো, 1 নম্বরে আমি বলবো যে ভাইয়া তুমি একদম মানে প্রিপারেশন যেখান থেকে তুমি নাও, তোমার যে মোবাইল আছে না, এই মোবাইলটা তোমার অভিভাবক কাউকে হাতে থাকবে, অভিভাবকের হাতে, এবং এটা বেশি না মাত্র 40 দিনের জন্য এই কাজটা করলে হবে। তোমার মা বাবা, বড় ভাইয়া আপু যেই হোক, তার কাছে মোবাইল থাকবে 40টা দিন। তাকে হেল্প কি সেটা, যে যখন ক্লাস শুরু হবে, ক্লাস শুরু হইলো তোমাকে মোবাইলটা দিল, ক্লাস শেষ তুমি মোবাইল দিয়ে দিলে। দেখো সারা দুনিয়া কে কি করতেছে এগুলো চিন্তা করা যাবে না তোমার এখন, কারণ খুব কম্পিটিশন। বাংলাদেশ হচ্ছে হাইলি কম্পিটিটিভ জায়গা। এখানে তোমার টার্গেট ভাই তোমার চান্স পাওয়ার জন্য, ঠিক আছে, হ্যাঁ, চান্স পাওয়ার জন্য তোমার হচ্ছে যে সর্বোচ্চ দিয়ে তোমাকে চেষ্টা করতে হবে। তুমি যদি কও যে না আমি হচ্ছে রিল্যাক্স করবো, আমি যে ভাইয়া গল্প গুজব করে টাইম লাস করবো, ভাই আরেকজন তো গল্প গুজব করতেছে না, ও তো পড়া ঠিক আগায় যাচ্ছে, এবং অনলাইনে ভালো প্রিপারেশন হবে। জাস্ট একটা কাজ করো, মোবাইলটা তোমার অভিভাবকের কাছে। এই কাজটাকে খুব কঠিন কাজ করলাম যে ভাইয়া এটাতে এমন একটা কাজ দিলেন যে ভাই এটা বাদে অন্য সবকিছু দেন না, এটা করতে হবে। তোমাদের এই মোবাইলের অপ্রয়োজনীয় ব্যবহার, মোবাইলটা তোমার অভিভাবকের কাছে। অনেকে আবার বলে যে আমি তো মেসে থাকি, আর তাহলে মেসে তোমার কোনো বড় ভাই আপু বা যেভাবে এই জিনিসটা ম্যানেজ করতে হবে। তাহলে তুমি দেখো যে তোমার কিরকম পড়া হয়। মোবাইলটা তাদের হাতে দিলা এবং তাকে বললা যে আমাকে হচ্ছে যখনই ক্লাসটা শুরু হবে, নর্মালি তো তুমি ক্লাস টাইমটা জানোই যে কোন সময় হবে, ঠিক না? কিন্তু আমার বাবা খুব একটা হচ্ছে সাপোর্ট করেন না অনলাইনে পড়াশোনাকে, বলেন যে অনলাইনে পড়া ভালো করে পসিবল না স্যার, এজন্য মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যাচ্ছি, কি করব স্যার? আচ্ছা সাকিব তুরাব, তুমি খুব সুন্দর একটা কথা বলছো। 24-এর ব্যাচের শিক্ষার্থী তুমি বলতেছো যে অনলাইনে তোমার পড়াশোনা ভালো হয়, তোমার আব্বা বলছে পড়াশোনা হয় না। আচ্ছা, ব্যাপারটা হয়েছে এরকম, তোমার আব্বা তো অবশ্যই ভালো মানুষ, ওনাকে সালামও জানাই, কিন্তু উনি হচ্ছে তোমার মুখে ঝাল খাচ্ছে না, উনি ওনার মুখে ঝাল খাচ্ছে, এটা হচ্ছে সমস্যা। তুমি পড়াশোনাটা তোমার মাথায় নিবা, কিন্তু উনি বলতেছে পড়াশোনা হচ্ছে না। কেন? বিভিন্ন জায়গা থেকে শুনছে। সত্যিকার অর্থে সবচেয়ে সেরা পড়াশোনাটা অনলাইনে হয়। এই যে আমার যে তোমাদের নোবেল স্যার, যে সে কিন্তু অনলাইনে পড়ে আমাদের এই যে বিসিএস এর করছিল, অনলাইনে পড়ে সে হচ্ছে বিসিএস ক্র্যাক করছে। এবং মানে এটা কেন বললাম, কারণ এটা আমি জানি এবং এটাই সত্যি। যে কোনো শিক্ষার্থী অনলাইনে সবচেয়ে বেস্ট টিচারের ক্লাস পাবে, কিন্তু তোমার আব্বা আম্মার এটা ধারণাটা কি, ওই যে বিভিন্ন হয়তোবা টিচারের ক্লাস দেখছে বিভিন্ন রকম, কইছে এরা ফির অনলাইনে কি শয়তানি করতেছে, পড়াশোনা বাদ দিয়ে আজে বাজে কথা বলতেছে, টিচার আসিয়া হচ্ছে যে টিচারের কাজ যেটা সেটা সাথে অকাজ করতেছে। এই জন্য হয়তো তোমার আব্বার এই ভুল ধারণাটা হয়েছে। তোমার আব্বা যদি ভালো টিচারের ক্লাস দেখতো, তোমার আব্বা যদি হচ্ছে যে যারা হচ্ছে যে রিয়েলি পড়াশোনা কেন্দ্রিক চিন্তা ভাবনা করে, তাদের সাথে হচ্ছে যে ক্লাসের অভিজ্ঞতা থাকতো অনলাইনে, তাহলে তোমার আব্বা নিজেই বলতেছে না অনলাইন হচ্ছে বেস্ট। এটা সমস্যাটা হচ্ছে তোমার আব্বা ভালো জিনিসটার খোঁজ পায়নি, এই জন্য আগের থেকে যেটা দেখছে হয়তোবা পজিটিভ মনে হয়নি, এই কারণে এই সমস্যাটা ক্রিয়েট হয়েছে। বুঝতে পারছো আমার কথা? তুমি তোমার আব্বাকে হচ্ছে ভালো জিনিসের ভালো ক্লাস নেয়, এরকম জিনিসটা হচ্ছে দেখাও, তাহলে তুমি দেখতে পাবা যে তোমার আব্বা নিজেই বুঝতে পারবে। এবং আরেকটা বুদ্ধি আছে, তোমার আব্বাকে নিয়ে তুমি অফলাইনের যেখানে যাইতে পারো সেখানে যে একদিন ক্লাস করতে পারো তোমার আব্বার সাথে, আব্বার সাথে একটা ক্লাস করি আমরা, যেই সাবজেক্টের ক্লাসটা করলো ওই সাবজেক্টের ক্লাস অনলাইনে, যেই টিচার তোমার ভালো লাগে তার ক্লাসটা দেখাও, দেখায় তোমার আব্বাকে বলো যে আব্বা আপনি কোনটা ভালো বুঝছেন, তোমার আব্বাই কবে যে এটা ভালো। খুব সহজ তো, যেটা সত্যি সেটা তো প্রকাশ হবে, সেটা প্রমাণিত সত্যি হবেই। ঠিক আছে, এই কাজটা করো তাহলে সবচেয়ে ভালো হবে। 25-এর মেডিকেল অ্যাডমিশন নিয়ে অলরেডি আমরা বলছি, বদলে অন্য কি দাগাতে পারবো না। এগ্রিতে ম্যাথ তোমার লাগবে, এগ্রিতে ম্যাথ যার নাই সে হচ্ছে এগ্রি দিতে পারবে না, তার জন্য জিএসটি যে রয়েছে সেই জায়গায় সে দিতে পারবে। হ্যাঁ, আচ্ছা জগন্নাথের বিজ্ঞান ইউনিটের ব্যাপারে, আচ্ছা জগন্নাথ নিয়ে আমি খুব একটা বেশি মানে হচ্ছে যে ওইটা নিয়ে মন্তব্য করি না, কারণ আমার মনে হয় যে তোমাদের জন্য সবচেয়ে ভালো যেই জায়গাগুলো সেটা নিয়ে আমি বলছি। সামনে সবচেয়ে ভালো এগ্রি, জিএসটি, এই দুইটা, চিটাগাং ইউনিভার্সিটি, ডেন্টাল তো অবশ্যই 1 নম্বরে আছেই ভালো,
তারপরে হচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটি, এগুলোতেই তোমার ক্র্যাক করে ফেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর হচ্ছে স্যার এএফএমসি বাদে যে আর্মি মেডিকেল আছে কিছু বলেন। আচ্ছা, এএফএমসি বাদে যে প্রাইভেট আর্মি মেডিকেল গুলো আছে এগুলো হচ্ছে প্রাইভেট বেসরকারি যেগুলো আছে, এবং হচ্ছে এফএম আর কি বলে আর্মির যে বেসরকারি গুলো আছে এগুলা তুমি হচ্ছে 19-20, যেটাতে তুমি যদি খুব নিয়মের মধ্যে থাকতে চাও তাহলে তুমি আর্মি গুলো হইতে পারো। আর তুমি যদি বলো না আমি একটু নিয়ম ছাড়া একটু তুলনামূলক হচ্ছে একটু বাধা ধরার কমের মধ্যে থাকো, তাহলে আর্মির বাইরে তুমি যেতে পারো। এটা সেরকম ডিফার করে না, ঠিক আছে। স্যার কৃষি বিশ্ববিদ্যালয়ে কমন সাবজেক্ট কি? বুয়েট যেমন ইঞ্জিনিয়ারিং কমন সাবজেক্ট, মানে কমন সাবজেক্ট আবার এটা কৃষি বিশ্ববিদ্যালয়ে তুমি হচ্ছে ভেটেরিনারি নিয়ে পড়তে পারো, তারপরে হচ্ছে যে তোমার এগ্রি নিয়ে পড়তে পারো, তারপরে অ্যানিমাল হাজবেন্ডারি রয়েছে, তারপরে হচ্ছে তোমার ওটা কি বলে ফিশারিজ সাবজেক্ট, তো অনেক ভালো ভালো সাবজেক্ট আছে। এটা তোমার ভার্সিটি, এটা তো ভার্সিটি গুলোর যে প্যাটার্ন 8-9টা যে ইউনিভার্সিটি রয়েছে কৃষির, এটা ফিউচার খুবই ভালো, ঠিক আছে। এগ্রির ফিউচার খুবই ভালো। স্যার 200 মার্কসে এক্সাম হলে যাদের জিপিএ পয়েন্ট কম তাদের উপরে এই নতুন সিস্টেমটার কেমন প্রভাব পড়বে? খেয়াল রাখতে হবে, যত অ্যাডমিশন টেস্টের পরীক্ষায় নাম্বার, যত অ্যাডমিশন কেন্দ্রিক নাম্বার যত বেশি হবে তত জিপিএ কেন্দ্রিক নাম্বারের প্রভাবটা কম পড়বে। কেননা জিপিএ নাম্বারটা কমলে তো অটোমেটিক ওই পরীক্ষাটায় কারা কত ভালো করছে সেটা আমরা বেশি জাজ করতে পারবো। এটা সবকিছু মিলে এটা সবচেয়ে ভালো। আমার এসএসসি প্রিপারেশন খুব খারাপ, কিছু ঠিক করে পড়া হয় নাই, এখন বই দেখলে ভয় করে, এত পড়া দেখে ভয় করে, এই ভয় করার জন্য ঠিক করে পড়তে পারি না, কি করব নাকি? আচ্ছা, এটার নাফিস রায় লান্না এরকম যাই হোক নাম। আচ্ছা, এটার খুব সহজ সমাধান, তুমি আমাদের পেজে দেখবা অনেক ক্লাস আছে, ঠিক আছে। এটা তোমার একটা বই, আমি তোমাকে বলবো একটা বই আসলে আলাদা করে পড়াটা তো ভালো না, ভালো হচ্ছে যে তোমার ইন্টারের যে তোমার সিলেবাস আছে সায়েন্সেরটা বলি, এটা একটা স্টুডেন্ট যদি 30-35 দিন ঠিকভাবে বুদ্ধি করে পড়ে তাহলে সে প্লাস পেয়ে যাবে, এবং এটা কোনো কঠিন কাজ না। তো অনেকে তোমাকে বলবে যে না এটা 6 মাসও পড়া সম্ভব না, যে বলে সে জানে না, এটা একদম রিয়েলিটি। আমরা বললাম প্রত্যেকটা মানে চ্যাপ্টারের এমন কিছু জায়গা আছে 15-20% জায়গা যেখান থেকে প্রশ্ন হবে 85-90%, এবং ওই প্রশ্নগুলো পারলে সে 90%-এর উপরে নাম্বার পাবে, 90%-এর উপরে, এবং এটা 30-35 দিন পরে সম্ভব। কিন্তু যে অনুযায়ী আমরা বলি সেরকম করে পড়তে হবে, যেই জায়গা থেকে প্রশ্ন আসবে, যে অনুযায়ী আমরা প্র্যাকটিস করতে বলে, যে অনুযায়ী রিভিশন দিতে বলে এইটা। কিন্তু তুমি যদি এইভাবে পড়ো যে আমি 3 দিন পড়লাম ফিজিক্স ফার্স্ট পেপার, 3 দিন কেমিস্ট্রি ফার্স্ট পেপার, তাইলে হবে না। প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্ট একটু একটু করে পড়তে হয়। শুনলে অবাক লাগে যাবে, এটা কি, এটা সত্যি কথা। এটা যদি তুমি করতে পারো 30-35 দিনে তুমি 6 মাস থেকে 9 মাসের পড়া 30-35 দিনে পড়ে তুমি ইনশাল্লাহ এইচএসসির যে সিলেবাস মুঠার মধ্যে নিয়ে আসতে পারো। আর এটা তোমার নর্মালি তোমার অবিশ্বাস্য মনে হবে, আমরা বলছি কারণ আমরা জানি যে এটা পসিবল, কিন্তু তোমাকে ওইভাবে পড়তে হবে। আর তুমি যদি আন্দাজে কও যে, যেটা তোমাদের বড় ভুল করো তোমরা, যে ভাই আমি এটা বেসিক বুঝবো, ভাই সবচেয়ে ভালো পড়া কি জানো, যে তুমি প্র্যাকটিসের মধ্যে বেসিক শিখে ফেলবা। কিন্তু তুমি কি করো যে আগে বেসিক পড়তে পড়তে লাস্টে দেখো প্র্যাকটিস করার টাইম নাই, লাস্টে বেসিকও মাথায় নাই প্র্যাকটিসও মাথায় নাই, আলটিমেটলি জিরো। অথচ তুমি যদি প্র্যাকটিসের মধ্যে বেসিক ঢুকাইতে পারো, এটা টিচিং এর একটা দক্ষতা। তুমি দেখলে তো আমরা স্পিচ গুলো কিভাবে দেই, বিভিন্ন ঘটনা বলি, ঘটনার মধ্যে মেসেজটা নিয়ে আসি, কিন্তু কেউ এসে কি বলবে, তোমাকে এমনিতে কথা বলবে। তাহলে একটা ডিফারেন্স বুঝতে পারছো? তো এরকম করে তোমাকে হচ্ছে যখন একটা কোশ্চেন্স অ্যানালাইসিস আমরা করবো, এমন ভাবে করতে হবে যে কোশ্চেন্স অ্যানালাইসিস করতে গিয়ে তুমি বেসিকটা বুঝে গেছো, একটা এমসিকিউ অ্যানালাইসিস করতে গিয়ে তুমি বেসিকটা বুঝছো, একটা সিকিউ অ্যানালাইসিস করতে গিয়ে তুমি বেসিকটা বুঝছো, আর একটা অধ্যায়ের বেসিক 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টার মধ্যে গোটা জিনিসটা বুঝাই দিতে হবে, যে এটা টেকনিকের ব্যাপার। যে টিচার যত বেশি এই বিষয়ে এক্সপার্ট তত উনি ভালো করে করতে পারে। আচ্ছা, আপনাদেরকে একাডেমিক কোচিং আছে, তো এটা তো দেখাই যে আমাদের পেজের উপরে একটা আছে না, কি কি কোচিং কোর্স আছে আমাদের এখানে একাডেমিক। আমাদের সারা বাংলাদেশে সবকিছু আমাদের অনলাইন কেন্দ্রিক, এবং আমরা বিশেষ করে অনলাইনে 1 নাম্বার পড়া যায়, ঠিক আছে। একজন বলতেছে সাউন্ড নাই, এই সাউন্ড কি শুনতে সমস্যা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে ভার্সিটি তাদের কি ম্যাথ দাগানো উচিত? ম্যাথ দাগালে নাকি সাবজেক্ট ভালো পাওয়া যায় না, অথচ এই ম্যাথের প্রিপারেশন না কঠিন হয়ে যায়। দেখো, ম্যাথের বদলে তুমি যদি ইংলিশ দাগাও, যেই সাবজেক্ট পাবা সেটা মোটেই তোমার হচ্ছে ম্যাথের সাবজেক্টের সাথে যদি ম্যাচিং করো হয় সমান সমান, নাহলে আরো বেশি ভালো। এখন দুনিয়া কোন দিকে যাচ্ছে কেউ জানেই না, আন্দাজে। সে আগেকার দিনের, সে 30 বছর আগের কথা বলতেছে, না বুঝে বলে। তুমি হচ্ছে যেই জায়গায় তোমার ম্যাথ স্কিপ করে, হ্যাঁ তুমি বলতে পারো যে ভাইয়া ম্যাথ স্কিপ করে ইংলিশ আপনারা নিজেরা পড়ান ভালো করে বোধহয়, এই জন্য। আমি যেটা সত্যি সেটাই বলছি, কেননা ইংলিশ তোমার, তুমি যখন মেডিকেল অ্যাডমিশন ইংলিশ তোমার লাগবে,
ওইখানে তো আর ম্যাথ নাই। তোমার হচ্ছে যে এগ্রি তো ইংলিশ আছে, জিএসটি তো ইংলিশ আছে, ঢাকা ভার্সিটি তো ইংলিশ আছে, তার মানে ইংলিশ দিয়ে তুমি সব জায়গায় যাইতে পারো, কিন্তু ম্যাথ দিয়ে তুমি সব জায়গায় যেতে পারো। তুমি ম্যাথ করো না করো, তুমি কি মেডিকেলে ম্যাথ আছে নাই? তাহলে তোমাকে সার্বজনীন চিন্তা করতে হবে যেটা দিয়ে আমি সব জায়গায় টাচ করতে পারবো। ঠিক আছে স্যার, কৃষির জন্য ম্যাথ সামারি গুলো পাবো তো? আমি ম্যাথে দুর্বল। হ্যাঁ, ক্লাস কবে থেকে শুরু? ফ্রি কয়দিন? ফ্রি কয়দিন মানে রাফসান নাই ফ্রি মানে বুঝি না। পেজে যে ক্লাস এমনি ফ্রি পাবা, কিন্তু আমি একটা কথা বলি, শোনো আগে, আমি সহজ একটা জিনিস বলি। দেখো, তুমি যদি ভালো করতে চাও, দুইটা জিনিস মাথায় রাখবা। একটা হচ্ছে কি, ভালো করতে গেলে তোমাকে ডেডিকেটেড হইতে পড়তে হবে। হ্যাঁ, অনেক সময় হয় যে তুমি অনেক আমাদের এই ফ্রি ক্লাস দেখেও চান্স পাওয়া সম্ভব, কিন্তু তুমি ফ্রি ক্লাস দেখে তুমি যেই র্যাঙ্কটা পাবা, তুমি যদি দেখা যায় যে তুমি ওই সবগুলো হচ্ছে যে পরীক্ষা যদি দিতে পারতা, সবগুলো হচ্ছে যে সামারি যদি করতে পারতা একটা গাইডলাইনের মধ্যে, একটা কম্পিটিশনের মধ্যে, তাহলে তার চেয়ে অবশ্যই ভালো পারবে। এটা তো কমন সেন্স। তো অ্যাডমিশনের মতো কম্পিটিটিভ জায়গায় তুমি ওই কোর্স ফির কিছু টাকা বাঁচাইতে গিয়া, আমি বলবো এটা কোনো বুদ্ধিমতির না। এখানে টাকা ইম্পর্টেন্ট না, চান্স পাওয়া ইম্পর্টেন্ট। কিন্তু তোমরা যেটা বড় ভুল করো, তুমি দেখো তুমি কত জায়গার ফর্ম কিনতেছো, কত টাকা দিয়ে না, কত টাকা গেল। তুমি যদি ভালো ডিসিশন নিয়ে ভালো জায়গায় পড়তা, তাহলে তোমার লেভেলটা অবশ্যই আপগ্রেডেড হইতো, তুমি কোনো জায়গায় অবশ্যই ভালো করবা। কিন্তু তুমি কি করো, যে তুমি হচ্ছে পরীক্ষা দিচ্ছ ধুমসে, কিন্তু তুমি প্রিপারেশন যেটার উপরে ভিত্তি করে তুমি রেজাল্টটা ক্র্যাক করবা, সেই জায়গাটাই তুমি উইক রেখে দিচ্ছ। তাহলে কেমন করে হবে? তার ফাউন্ডেশনের সমস্যা। তো এই জায়গাটা করো না। মোহাম্মদ রিয়াদ বলছে আপনার কোষ ও কোষের গঠন অধ্যায়ের ফ্রি ক্লাস নেই। ভাই, আমার বহু ফ্রি ক্লাস পেজে আছে, তুমি দেখো কয়েক শত না বোধহয় কয়েক ক্লাস, আমরা তার গুণে দেখি না, দৈনিক আমরা ক্লাস। তুমি স্ক্রল করো, দেখো কত ক্লাস, সার্চ করো যে কোষের গঠন নিয়ে ক্লাস আছে কিনা, পেজে অবশ্যই আছে, পাবা কিছু ক্লাস। ক্লাসের আমাদের দুইটা টাইপ থাকে, একটা হচ্ছে সামারি আর একটা হচ্ছে যে তোমার লাইভ ক্লাস। সামারিতে যেটা হয় সেটা হচ্ছে দেখা যায় একটা অধ্যায়ের ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা সামারি করে গ্রুপে দিই, সেটা গ্রুপে সাধারণত থাকে। আর পেজে দেখা যায় যে হচ্ছে যদি লাইভ নেই, পেজে নিলাম, তুমি সেখানে দেখবা ওই কোশ্চেন অ্যানালাইসিস, যা সামারি জানা থাকে না সে ওইটার সাথে মিলাইতে পারে না, এইটা হলো ব্যাপার। ঠিক আছে, দাগানো বই পড়লে কি স্যার সিও এর প্রিপারেশন হবে? অনেকটা হবে, অনেকটা হয়ে যাবে। শাহনাজ আক্তার, শুধু দাগানো লাইনের সাথে কোনো সম্পর্ক নাই। তুমি আমার সামারি, প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট, পরীক্ষা আমরা যেগুলো নিয়েছি সেগুলোর যে ব্যাখ্যা সহ আলোচনা, সেগুলো সবগুলো করবা, তাহলে ইনশাল্লাহ ভালো করবা। হ্যাঁ স্যার, মাথা হ্যাং হয়ে গেল যে বুক ভরে শ্বাস নাও ছাড়ো, ফারদৌসি খানম যেটা বলছে একদম ঠিক আছে। এইচএসসি 25-এর সবগুলোর নতুন কোর্স আসতেছে। তোমাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে, যারা এগ্রি এবং জিএসটি তে দুইটাতেই পরীক্ষা দিবা, তারা এখন থেকে একদম রুটিন অনুযায়ী, ঠিক আছে, প্রত্যেক দিন পড়া শুরু করো। এবং সামনে যারা ডেন্টাল দিবা, ডেন্টাল তো আমাদের পরীক্ষা তো চলতেইছে, ঠিক না? ওই 28 তারিখে ডেন্টালের পরীক্ষা, তারপর 1 তারিখে বোধহয় চিটাগাং ইউনিভার্সিটির পরীক্ষা। এই দুইটা পরীক্ষার এই মাঝখানের টাইমটা তুমি তো দেখো যে এই যে বায়োলজি, তারপরে কেমিস্ট্রি, ইংলিশ, তারপরে জিকে, ফিজিক্স, এগুলো কিন্তু তোমার এগ্রি জিএসটি দুই জায়গাতে মোটামুটি আছে। তাই এই পড়াগুলো কিন্তু তোমার এই দুইটা তো কাভার হবে। এখন এইখানে যদি তোমার যদি ডেন্টালে চান্স হয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ না করে হইল না, তাহলে তো ধরো যে তোমার ওই চিটাগাং ইউনিভার্সিটি অনেকে হইলেও বলে যে আমি এত দূরে পড়বো না বা ইয়া, আমি এগ্রি জিএসটি তে দিব। ডেন্টালে হইলে অনেকে যে ঠিক আছে আমি ডেন্টালে হয়েছে, ওকে আর আমি দিলাম না, আলহামদুলিল্লাহ। কিন্তু তোমার ডেন্টালে হইলো না, চিটাগাং ইউনিভার্সিটি হইলেও কিন্তু তুমি এগ্রি জিএসটি দিবা, রাজশাহী ইউনিভার্সিটি দিবা। সেক্ষেত্রে আমি বলবো যে তোমার হচ্ছে ডেন্টালের পরীক্ষা 28 তারিখ হয়ে গেলে 1 তারিখে তোমার চিটাগাং ইউনিভার্সিটির পরীক্ষার পরে ফুল ফোকাসড হয়েছে তোমার এগ্রি জিএসটি। আর এখন থেকে যেটা পড়ছো এটা কিন্তু এগ্রি জিএসটি তে তোমার হেল্প করবে। ঠিক আছে, তাইলে ক্লাস কবে থেকে রাফসান মাহিন? ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে আগামীকালকে আশা করছি যে পেজে ইনশাআল্লাহ একটা হচ্ছে যে আমরা গোটা কোর্স ডিটেলসটা জানাই দিব ইনশাআল্লাহ। দিয়ে যেখানে আমি বলবো যে অবশ্যই তুমি অনলাইনে পড়ো, কোন জায়গায় পড়বা, সব জায়গার ক্লাস দেখবা, দেখে তোমার ক্লাস, পরীক্ষার সিস্টেম দেখে তুমি যেইটা তোমার জন্য মনে হবে সবচেয়ে পারফেক্ট, সেই জায়গায় তুমি ভর্তি হইলে অবশ্যই তুমি ভালো করতে পারবে। এবং আমি সবসময় বলি, আচ্ছা মেডিকেলের জন্য কিভাবে করে কিরকম করে পড়লে এগিয়ে থাকা যায়? প্রত্যেকদিন প্রত্যেকটা সাবজেক্ট পড়তে পারলে সবচেয়ে এগিয়ে থাকবা। প্রত্যেকদিন ফিজিক্স পড়ো, একটু কেমিস্ট্রি পড়ো, একটু বায়োলজি, একটু ইংরেজি, প্রত্যেকদিন। জিকেটা তুমি পরে পড়লেও পারো, কিন্তু যদি তুমি হচ্ছে যে প্রত্যেকদিন প্রত্যেকটা সাবজেক্ট পড়তে পারো, সবচেয়ে বেস্ট প্রিপারেশন হবে। এইটা হচ্ছে 1 নম্বর। কিন্তু অনেক সময় আমরা এটা করতে পারি না কেন? কারণ কি, রেগুলার যে কলেজ মানে কোচিং গুলো বা আমাদের যে বিভিন্ন প্রতিষ্ঠানে যে এখানে যুক্ত থাকো, দেখা যায় যে একটা সাবজেক্টের পরীক্ষা থাকে।
তো এই জন্য তুমি অন্য সাবজেক্ট আর পড়ো না। দেখা গেল তুমি বায়োলজি পড়তেছো এক সপ্তাহ, তারপরে এক সপ্তাহ কেমিস্ট্রি পড়তেছো, এক সপ্তাহ ইংলিশ পড়তেছো। প্রথম সপ্তাহে যে বায়োলজি পড়ছিল 3 সপ্তাহ পরে 90% জিনিস মাথায় নেই। এই কারণে স্টুডেন্টের রেজাল্ট খারাপ করছে। তা আমরা সামনে চাই যে এটা সিস্টেমটা পুরো চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে, যে এটা প্রত্যেকদিন প্রত্যেকটা পড়লে টেস্ট এক্সামের জন্য পড়ার ফ্লো। আচ্ছা জুবাইর খান, টেস্ট এক্সামের পরে কিভাবে পড়তে হবে এটা নিয়ে আমরা, আমাকে অফিস থেকে জানিয়েছে, এটা নিয়ে আমরা একটা ভিডিও দেব, যে প্রত্যেক দিন টেস্টের পরের প্রিপারেশনটা এখন থেকে কিভাবে শুরু করা উচিত, এটা নিয়ে আমরা ভিডিও দেব। তারপরে একটু জাস্ট বলি যে তুমি এটা করতে পারো, যে ফিজিক্সের একটা সিকিউ লিখবা, কেমিস্ট্রি একটা, বায়োলজির একটা, 3টা সিকিউ। ফিজিক্সের 25টা এমসিকিউ পড়ো, কেমিস্ট্রি 25টা, বায়োলজির। এরকম করে প্রত্যেকটা সাবজেক্টের একটা মিনিমাম টার্গেট রাখো যে এইটুকু আমি করবো। করে প্রত্যেকদিন ওইটা নিজে পড়তে হবে, লিখতে হবে এবং পরীক্ষা দিতে হবে। এই অনুযায়ী যদি প্রত্যেকদিন পড়তে থাকো, দেখবা যে তোমার 20-25 দিনের মধ্যে হিউজ পড়া হয়ে গেছে। কিন্তু ভুলেও এটা করবা না যে আজকের দিন শুধু কেমিস্ট্রি পড়বো, কালকের দিন শুধু ফিজিক্স পড়বো, এটা ভুলেও না। এটা করলেই কিন্তু তুমি দেখা যাবে যে 15-20 দিন পরে তোমার বেশিরভাগ পড়াই তুমি ভুলে গেছো, ঠিক আছে। তা থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকেই ভালো থাকবা ইনশাল্লাহ। এখন থেকে রেগুলারিটি মেনটেন করে পড়ো, আর আল্লাহ বাঁচায় রাখলে সহি সালামতে আমরা আশা করছি আগামীকাল অথবা পরশু, এই 2 দিনের মধ্যে আমরা হচ্ছে যে তোমাদের হচ্ছে যে ইয়াটা করে ফেলবো, যে টোটাল কোর্স ডিটেলসটা বুঝিয়ে দেবো, এবং হচ্ছে যে তোমরা হচ্ছে যে ভর্তির যে প্রক্রিয়াটা, আমার মনে হয় কাল পরশুর এটা দিয়ে দিলে তারপর থেকে ইনশাল্লাহ ভর্তি হতে পারবা। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে। না 25-26-এ মেডিকেলের পরীক্ষার সিস্টেমের মধ্যে 100 জায়গায় 200 হতে পারে, এটা কিন্তু বড় চেঞ্জ আসবে না, নাম মার্কস ডিস্ট্রিবিউশনে শুধু চেঞ্জ। আর রিটেন 26-27, রিটেন যদি ইনপুট করার বিপক্ষে আমরা যদি কোনো কারণে করে, এটা 27 থেকে করার সম্ভাবনা আছে, 25-26-এ করবে না, এটা নিয়ে নিশ্চিত থাকতে হবে, ঠিক আছে। ওকে, নেক্সট স্টেপ হচ্ছে, নেক্সট স্টেপ কিসের স্যার? সিইউ এর জন্য স্যার বাংলা কি কি পড়বো? আচ্ছা সিইউ নিয়ে আমরা হচ্ছে কয়েকটা পেজে হয়তো এক্সট্রা ফ্রি ক্লাস রাখবো, সেখানে দেখিও যে কি কি জিনিস পড়তে হয়। খুবই সহজ জিনিস, বাংলা একেবারে পুরোটাই কমন পাওয়া যায়। যারা আমাদের ওই গুচ্ছ ঢাবি ক্ষয়ের সাথে যে বাংলাটা, ওইখানে আমরা যা যা পড়াইছি সেখান থেকে থাকবে ইনশাআল্লাহ। কৃষি গুচ্ছের প্রস্তুতি নিয়ে কি রাজশাহীতে টিকা সম্ভব? অবশ্যই সম্ভব, তবে আমি সবসময় বলবো যে এই বাংলাদেশে যে অ্যাডমিশন টেস্ট করলে এত কম্পিটিটিভ, তুমি যদি কৃষি গুচ্ছে টিকতে পারো তাহলে এত ভালো সাবজেক্ট পাবা যে তুমি রাজশাহীতেও টিকে যাবে। মানে যে টিকতেছে দেখবে সব জায়গায় টিকতেছে, আর যে টিকতেছে না সব জায়গায় না না না। এই জন্য নিয়ম হচ্ছে তোমার মানে একটা প্রিপারেশনের লেভেল পার করে যদি একটা ভালো প্রিপারেশন হয়ে যায়, তারপরে তুমি যেই জায়গাতে দিবা ইনশাল্লাহ দেখো যে তুমি টিকতে পারবা। স্যার আমি ঢাকার বাইরে পড়তে পারবো না, তো ঢাকার ভার্সিটি গুলো আমাকে আগে টার্গেট রাখা। এটা ফেরদৌস স্যার, হ্যাঁ যারা ঢাকার বাইরে পড়বাই না ফিক্সড করছো, তাহলে তারা জিএসটি এগ্রি মাথায় রাখো। বা এখন ঢাকার বাইরে যদি এরকম হয়, এটা তো আসলে পার্সোনাল চয়েস না, অনেকে ঢাকার বাইরে থাকবেই না, তো এটা তো আসলে পার্সোনাল চয়েসের উপরে কোনো মানে মন্তব্য আমি জীবনে করি না, যার যেটা ভালো মনে হয়। তাহলে তুমি হচ্ছে যে তোমার সারাউন্ডিংসে যে যে ইনস্টিটিউট আছে সেইটাকে টার্গেট করে তোমার প্রিপারেশন নিতে হবে। স্যার এইচএসসি 2025 প্রিপারেশন অবস্থা 10% এর নিচে এখন থেকে পড়লে কি মেডিকেলে চান্স পুরা পাওয়া পসিবল? 25 ব্যাচ 100% সম্ভব, কিন্তু তুমি রেগুলারিটি রাখতে হবে। তোমার 10% এর নিচে কি কারণে? হয়তো তুমি আন্দাজে টাইম লস করছো, রিভিশন দেওয়া নাই, পরীক্ষা ঠিকভাবে দেওয়া নাই, ঘন্টার পর ঘন্টা না বুঝে ক্লাস করছো। কোন জায়গায় পড়ে ভালো রেজাল্ট করা যায়, কোন জায়গায় রেগুলারিটি রাখতে হবে, যে কোনো জায়গায় তো গ্যাপ আছে তোমার, এই জন্য হয়েছে। যে ভুলগুলোর কারণে তোমার 10% প্রিপারেশন, সামনে যদি তুমি ওই ভুলগুলোই করো তাহলে তো 10 থেকে 20-30 হবে, এটা তো 90-80 হবে না। কিন্তু তুমি যেই ভুলগুলো করছো সেই ভুলগুলো থেকে যদি বের হয়ে এসে তুমি যে রেগুলারিটি মেনটেন করো, তাহলে অবশ্যই তোমার ভালো রেজাল্ট করা সম্ভব। স্যার আমার পাবলিকে সিট লাগবে যে জায়গায় হোক। হ্যাঁ ইনশাআল্লাহ শাহনাজ আক্তার পাবলিকে 100% সিট হবে, আমরা সামনে যে কোর্সগুলো আনবো। এই জন্য স্যার জগন্নাথের ব্যাপারে একটু জানতে চাচ্ছেন। আচ্ছা জগন্নাথের ব্যাপারে, জগন্নাথ নিয়ে আমি কেন আগ্রহ দেখানো জানো? এরা টাকা খাওয়ার খুব ধান্দাবাজ বড়, আমি জানি তো এরা পরীক্ষার সিস্টেম দেখো সবচেয়ে উল্টা সিস্টেম এরা করে রাখছে। ক্রিয়েটিভিটি এটা কয় না, মানে স্টুডেন্ট ডিস্টার্ব করে টাকা খাওয়ার ধান্দা, ঠিক আছে। ওদের পড়ার অবস্থা তো কি আর খবর, যাই হোক। তা ওরা হচ্ছে তুমি দেখো যে এমসিকিউ কম রিটেন বেশি, মানে আজব সিস্টেম। আরে বাবা তুমি রিটেনটা তুমি একটা নির্দিষ্ট ছোট্ট অংশ রাখতে পারো, তুমি এমসিকিউ দিয়ে স্টুডেন্টদেরকে ওইখানে না রিয়েল জাজমেন্টটা করে নিতে পারো। প্রশ্নে এমন সিস্টেম করো যাতে করে এমসিকিউতে আমরা আমেরিকার যে বড় বড় পরীক্ষাগুলো আছে ইউনিভার্সিটি, ওগুলো তোমার হচ্ছে দেখা যায় যে তোমার হচ্ছে যে এই যে সলিটারি অ্যাপটিটিউড টেস্ট, ওগুলো কিন্তু তোমার হচ্ছে পরীক্ষাগুলো বেশিরভাগ ক্ষেত্রে তুমি এমসিকিউ। এই যে ডাক্তারদের এমআরসিপি বলে একটা বড় পরীক্ষা আছে, সেই পরীক্ষা হচ্ছে এমসিকিউ টাইপ।
হ্যাঁ ওইখানে কিছু হচ্ছে প্র্যাকটিক্যাল থাকে, ডাক্তারদের তো এটা লাগে, সেটা জিনিস তো আলাদা। কিন্তু কথা হলো যে ওইটা এমসিকিউ এমন ভাবে করা যায় যে একটা স্টুডেন্ট বোঝে কি বোঝে না ঠিকভাবে বের করা সম্ভব। এমসিকিউর মধ্যে ক্রিয়েটিভিটি আনা যায়, কিন্তু ওই যে মূর্খ হইলে যা হয় আর কি, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন সব বিষয় পড়ালেখা, যেটাতে তুমি পরীক্ষা দিবা সেই বিষয় প্রতিদিন। স্যার মেডিকেলে কিছু এসিকিউ আসবে সামনে বছর আসবে না, আগামী 2 বছর আসার কোনো চান্সে নাই। 27 থেকে আমরা বলছি যে এটা এসিকিউ, এই শর্ট আনসার কোশ্চেন, এটা আসলে যোগ করলে অনেক স্টুডেন্টের হচ্ছে যে এখানে 2 নম্বরের সুযোগ হবে। অনেকে দেখা যাবে যে এখানে নাম্বার বাড়ায় নিছে, বাংলাদেশ তো আমরা জানি না, ঘুষ দিয়ে টাকা চাকরি নেয়, 2 নম্বরই করার কত রকমের ফন্দি ফিকির আছে না, আমরা জানি না। এই জন্য এইগুলা দেশে এমন সিস্টেম রাখতে হবে যেখানে 2 নম্বরই চাইলেও কেউ করতে না পারে, এই সিস্টেম গুলো আনতে হবে। ঠিক আছে, তাহলে যা মনে হয় মোটামুটি বুঝতে পারছো। এখন থেকে ঠিকভাবে পড়ো। আর আমি সবাইকে বলবো ভাইয়া, তুমি যদি রিয়েলি ভালো করতে চাও তাহলে এই 2টা ফর্মুলা, যেটা প্রথমটা বলছিলাম, মোবাইল অভিভাবকের দিতে হবে, আর ডেইলি রুটিন একদম মাস্ট। ডেইলি রুটিন, প্রত্যেকদিন ডায়েরিতে রুটিন করতে হবে, এই 2টা করতে হবে। তার সাথে এক্সাম রেগুলার দেওয়া, রিভিশন রেগুলার দেওয়া, প্রত্যেকদিন হচ্ছে যে রাতে তাড়াতাড়ি ঘুমানো, সকালে তাড়াতাড়ি ওঠা, এই কাজগুলো করো। স্যার আপনি যে বলেন 30 দিনে এইচএসসি সিলেবাস শেষ করা কথা, এর জন্য কয় ঘন্টা পড়া উচিত দিনে? তুমি যখন 30 দিনে পুরো সিলেবাস শেষ করতে চাবা, তখন তোমার হচ্ছে মানে সেলফ স্টাডির জন্য আমি তোমাকে বলবো যে, সেলফ স্টাডি মানে বুঝো তো, সেলফ স্টাডি কোনটা সেটা একটু বলি। সেলফ স্টাডি মানে তুমি লাইভ ক্লাস, তারপরে ওটাকে কি বলে সামারি ক্লাস, তারপরে এটাকে হচ্ছে যে পরীক্ষা দেওয়া এবং নিজে পড়া, এই সব কিছু মিলে পড়ার মধ্যে সেলফ স্টাডি বলতে যে খালি ওই যে তোমার, তুমি যদি এমনও হয় যে একটা ভিডিও দেখতে দেখতে তোমার পড়া হয়ে গেলো, তাহলে ওইটা স্টাডি, মানে এক কথা স্টাডির মধ্যে থাকতে হবে, সেলফ শব্দটা বাদ দিই। আমি বলবো যে 1 মাসে যখন তুমি শেষ করতে যাবে তখন 12 থেকে 14 ঘন্টা তোমার টোটাল পড়ার মধ্যে থাকতে হবে। এর মধ্যে মানে পড়ার মধ্যে 12 থেকে 14 ঘন্টা। কিন্তু ওই তুমি পড়তে গেলা 1.5 ঘন্টা এমনিতে যাতায়াতে, ওইটা কিন্তু পড়ার মধ্যে, মানে তুমি অ্যাক্টিভলি পড়ার মধ্যে ছিলে। অ্যাক্টিভলি তুমি হয় লেকচার শুনছো, লাইভ করছো, ওই সময় তুমি একটা পরীক্ষা দিছো, ওই সময় নিজে হচ্ছে রিভিশন দিয়েছো, ওই সময় নিজে একটা জিনিস বোঝার চেষ্টা করছো, এরকম পড়ার মধ্যে 12-14 ঘন্টা থাকতে হবে। আর তুমি 1 মাসে শেষ করতে চাইলে এটা তখন এটা দিতে হবে। বুঝতে পারছো আমার কথা? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দিতে স্যার হলে রেজাল্ট কত লাগবে? মেডিকেল অ্যাডমিশন দিতে হলে কত রেজাল্ট লাগে? মেট্রিক ইন্টার মিলে নয়, কিন্তু এটা পুরোটাই রাখতে হবে। ওটা ফোকাস দেয় না, দেয় অপ্রয়োজনীয় বিষয় একটু। স্যার অনলাইন পড়ানোয় আপনি বেস্ট, যা অফলাইনে পড়েও পসিবল না পড়ানোর জন্য অনলাইনে বেস্ট। হ্যাঁ, অনলাইন 100% বেস্ট, এবং আমি সবসময় বলি যে সামনে যারা ভালো রেজাল্ট করবে সমস্ত স্টুডেন্টের রেজাল্ট অনলাইন থেকে বের হবে, কারণ অনলাইনে স্টুডেন্টের সময়ের অপচয় কমে যায়। জাস্ট 2টা কাজ, মোবাইলটা অভিভাবকের কাছে দিবে, ডেইলি রুটিন অনুযায়ী করবে। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবো। থ্যাংক ইউ, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামীকাল ইনশাআল্লাহ আবার দেখা হবে। মেডিকেল অ্যাডমিশন দিতে হলে মেট্রিক ইন্টার মিলে এখন মিনিমাম 9 থাকলে হয়, তবে তোমার 10-এ 10 থাকলে তোমার ভালো, কারণ তোমার কোনো নাম্বার কাটা যাবে না, সব দিক দিয়ে তোমার জন্য পজিটিভ। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকবা। আসসালামু আলাইকুম।